হোয়াটসঅ্যাপ লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকে আমরা চলে আসছি বিবলিও ফাইলে। বিবলিও ফাইলের এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এতদিন আমরা বিবলিও ফাইল কেন কভার করি নাই বা বিবলিও ফাইলের ভিডিও কেন এতদিন দেখতে পাই নাই। ইফ ইউ রিমেম্বার, যারা আমার চ্যানেলে বা আমার এই পেজে শুরু থেকে আছেন, একদম দ্বিতীয় যে লাইভ সেশনটা আমরা করছিলাম ওইটা বিবলিও ফাইলের সাথে ছিল, বাট এই জায়গাটাতে না। এই জায়গাটা আমরা ইউটিলাইজ করতে পারি এবং কেন পারেন সেটা একটু পরে বলছি। তো শুভদা আমাদের ওখানে যে আমাদের বুক হারবারের যে স্টুডিওটা আছে ওখানে আসছিলেন, তো ওখানে উনি আমাদেরকে সময় দিয়েছিলেন। তো ওই লাইভ ভিডিওটা এখনও পর্যন্ত আমার পেজে আছে, আপনারা চাইলে একটু নিচের দিকে স্ক্রোল করে যে দেখতে পারেন। বা আমি যেটা চেষ্টা করবো এই ভিডিওটার কমেন্টে ওই লাইভ সেশনটার আমি লিঙ্কটা দিয়ে দেবো। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এখন কেন এই জায়গাটা আমরা ইউটিলাইজ করতে পারি নাই, এই জায়গাটায় আগে যে আমরা যেখানটায় বসে আছি, এই জায়গাটা বই দেওয়া ভর্তি ছিল। আপনারা এখন যে দেখছেন যে পিছনে যে থরে থরে সাজানো যে বই দেখতে পাচ্ছেন, এগুলো এত সুন্দরভাবে সাজানো ছিল না। এইখানটা পুরো জায়গাটা বই দিয়ে ভরা ছিল। বাট রুটোপুটি খাচ্ছিল। ইয়াস, রিসেন্টলি ভেরি রিসেন্টলি বিবলিওফাইলের দাদারা ওনারা এখানে পাশে একটা গোডাউন অ্যাকোয়ার করছেন, তো বইগুলো ওখানে শিফট করা হয়েছে। তো এখন আমাদের জন্য সুন্দর আরেকটা স্টুডিও ওপেন আপ হয়েছে এবং এখন থেকে আপনারা এই স্টুডিওটা প্রায়ই দেখতে পাবেন। সো এটা হচ্ছে আমাদের স্টুডিও বিবলিওফাইল। তো আজকে আমরা একদম স্ট্রেট ফ্রম স্টুডিও বিবলিওফাইল এবং স্টুডিও বিবলিওফাইল থেকে আমাদের প্রথম সেশন উইথ বিবলিওফাইল। তো আজকে আমরা শুধুমাত্র বিবলিওফাইল নিয়ে কথা বলবো। তো আমাদের সঙ্গে আছেন শুভদা। ওয়েলকাম টু দ্য শো। ওয়েলকাম। আর সঙ্গে আরেকজন আছে আমাদের এই বইপাড়ার একজন মাস্টার মাইন্ড, ভালো মাস্টার মাইন্ড, খারাপ মাস্টার মাইন্ড না। সে একাধারে সম্পাদক, প্রুফ রিডার, প্রচ্ছদকার এবং খুব তাড়াতাড়ি হয়তো একজন মৌলিক লেখক হিসাবেও আত্মপ্রকাশ করতে পারেন। আর এখন শুভদার ব্যাপারে ও আচ্ছা, ওইটা আচ্ছা ওটা সিজন না। দাদা আপনি প্রচ্ছদ করলেন কবে? আমার এখন মনে পড়লো একটা কথা, সেটা হচ্ছে ওই যে ইয়া ছিল না, জেমস বন্ডের একটা বই ছিল না, নো টাইম টু ডাই। ইয়েস, ওইটার কথাই মনে পড়লো যে নো টাইম টু ডাই। ওটা এই দুইজনের মধ্যে, মানে এই দুইজন একটা বইয়ের এতগুলো ফাংশন ক্যারি আউট করেন, মানে এটা বলতে গেলে মানে এখন অনেক লিস্ট অনেক লম্বা হয়ে যায়। ওগুলোতে না যাই, ওনাদের কথা থেকে আরো বুঝতে পারবেন। তো আজকে আমরা বিবলিওফাইলের কোন বইটা দিয়ে শুরু করতে যাচ্ছি? পালস। হ্যাঁ, আমার পেছনে ওই কোনটা। ও এই বইটা আমি খুব রিসেন্টলি অ্যাকোয়ার করেছি, বাট হ্যাঁ অনেস্টলি স্পিকিং এটা এখন আমার পড়া শেষ হয়নি, কারণ আমার হাতে এখন অনেক বই জমে আছে, বাট আই এম গোনা রিড ইট ভেরি সুন। তো এই চেস টিম অ্যাডভেঞ্চার, এটার কি একটাই বই নাকি আরো আছে? না, এটার দুটো বই এখন আমাদের কাছে আছে। এইটা আরেকটা হচ্ছে ইনস্টিংক্ট। হ্যাঁ, এটা ফার্স্ট, হ্যাঁ, ইনস্টিংক্টটা আর যে ইনস্টিংক্ট, যাই হোক এটা হাতের কাছে আমরা নাই, সমস্যা নাই। তো পালস এবং ইনস্টিংক্ট আর বিবলিওফাইলের পেজে আমি পেজও প্লাগ ইন করে দিচ্ছি। আপনার ওখান থেকে বইগুলোর স্নিপেটস দেখতে পারবেন, প্লট সিনপসিসও পড়ে নিতে পারবেন। তো এই বইটার ব্যাপারে যদি কিছু বলেন। তুমি বলো। তুমি বাতাও। বাতাও। চেস টিম আমি খুব একটা পড়িনি, মানে তুমি সুন্দর করে এই বইটা তুমি পড়তে থাকো, আমি বলতে থাকি। মানে এই বইটা হলো বেসিক্যালি এটার অনুবাদক আমাদের ফদার ফিদা ভাই আর সাবির ভাই। আর এটা সেকেন্ড যে বইটা ছিল ওইটা ছিল অনুবাদক আমাদের আরমান ভাই মানে আরমান কবির। তো অ্যাকচুয়ালি এই বইটা কীভাবে বলা যায়, জেমস রলিন্সের যেই সেগমেন্টটা, ওর যে সেট আপ কাইন্ড অফ ওই রকমই সেট আপ, তবে ওইটা হচ্ছে এটার পরিসরটা আর একটু বেটার। ভাইরাস নিয়ে, হ্যাঁ এটাও ওইরকমই নিয়ে। ওইটা হচ্ছে এটার পরিসরটা আর একটু বেটার। জেমস রলিন্সের প্রথম দিকের যে বইগুলা ওইগুলা একদম ওকে ফাইন, ও ফার বেটার, ওই টাইপেরই ধরা যায়। কিন্তু ও তো সিরিজটা অনেক বড় করে ফেলছে না, তো মানে কন্টিনিউয়েশনে যেই ইটা হয় যে মানে একই ঘটনা বারবার করে ফেলতেছে যে ওই পৃথিবী ধ্বংস ওরে বাঁচো, পৃথিবী ধ্বংস ওরে বাঁচাও। বেসিক্যালি সবাই এই কাজটাই করে, নতুন থ্রিলার করতে গেলে ওই একই ঘটনা যে দেশ নষ্ট হয়ে যাচ্ছে ওরে বাঁচাও, হয় দেশ নাইলে পৃথিবী। হ্যাঁ পৃথিবী, আর নয়তো প্রেমিকা নষ্ট হয়ে যাচ্ছে ওরে বাঁচাও, মানে কাইন্ড অফ ওই রকম। হ্যাঁ, তো এর মধ্যে ইউনিক কি, তো এই সিরিজটা হলো ওই ইউনিক জিনিসগুলো আপনি দেখতে পাবেন। বাকি আমাদের দুই অনুবাদক যদি থাকতো, মানে আমার বড় ভাই আর মেজো ভাই ফদার ফিদা ভাই আর সাবির ভাই, তাহলে মানে তারা এটা নিয়ে অনর্গল কথা বলতে পারতো। ফদ ভাই তো নেপালে, তাহলে কি আমরা এভারেস্টের মধ্যে যা ফদ ভাই চলবো? নেপাল থেকে চলে আসছে। আচ্ছা, মেইন কথা হচ্ছে, আচ্ছা মানে সামারাইজ যদি করি সেটা হচ্ছে যে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড টাইপের যে জেপার্ডি বা যেই ধরনের ডেঞ্জার থাকে সেই ধরনের জিনিসই আছে, বাট ব্যাপার হচ্ছে এখানে ডিফারেন্ট টুইস্ট, মানে কিভাবে এটা হবে এবং কিভাবে এটা সিদ্ধ হবে। ইয়েস, প্রসেসটা ইউনিক, প্লাস হচ্ছে যে এখান থেকে মুক্তি পাবার যে বা কিভাবে উদ্ধার হয় সেটাও ইউনিক। এবং সবচেয়ে বড় কথা যে ওই জেমস রলিন্সের যে টেস্ট, ওইটা যদি আপনি মোটামুটি দ্রুত পাওয়া যেতে চান, কারণ জেমস রলিন্সের লেখা অনেক বিস্তৃত আর সিরিজ অনেক লম্বা, দ্রুত পাইতে হলে আই উড সে যে মানে পালস আপনাকে সেই কুইক ডোজ অফ থ্রিলটা দিয়ে দিবে। আর জেমস রলিন্সের লেখা বিস্তৃত হওয়ার একটা কারণ আছে, উনি
পার্সোনাল মানে রিয়েল লাইফেও উনি এটাকে কি বলে পশুদের ইয়ার জন্য যে চিকিৎসক এরকম ভেটেরিনারি ওই রকম মানে ওনার এই জিনিসগুলা যদি আফ্রিকা নিয়ে কিছু একটা লেখা যায়, অ্যামাজন নিয়ে কিছু একটা দেওয়া যায়, তাহলে উনি যা লেখে মানে হি নোজ সো মাচ, দ্যাটস ওয়াই হি রাইটস সো মাচ অ্যাজ ওয়েল। আমাজনিয়া তো কাইন্ড অফ লাইক দ্যাট, বাট আরো কুইক একটা ডোজ দিবে। সো এই সিরিজটা ডেফিনেটলি রেকমেন্ডেড। তো এটা গেল হচ্ছে এই সিরিজের চয়েস কার্ড ছিল ফুয়াদ ভাইয়ের না? হ্যাঁ একটা কথাই বলতে হয়, ফুয়াদ ভাইয়ের বইয়ের লিস্ট যদি কেউ করতে যায়, ওইখানে 90% বা 95%-এর মতো বই থাকবে হচ্ছে শিরায় শিরায় রক্ত, আমি থ্রিলারের ভক্ত। আসলে আসলে মানে থ্রিলার অনুবাদক ওনার বুক চয়েস অসাম, মাস্টার মাইন্ড লেভেলে। এখন যদি ওইটা সাইফাই হোক, ওটা ফ্যান্টাসি হোক, যেটাই হোক, আমরা তো সাইফাই আর ফ্যান্টাসির দিকে, এগুলা সাইফাই ফ্যান্টাসিতে দেওয়া যায়, কিন্তু একদম পিওরলি সাইফাই ফ্যান্টাসির দিকে আমরা একটু কম ঝুঁকি। ফ্যান্টাসি তো আমাদের ইয়াই আছে, আনান্সি বয় সিরিজটাই আছে, আমেরিকান গড সিরিজটাই আছে, এইগুলো আমরা আগে পরে নাম শুনছি হয়তো বা এরকম, কিন্তু মানে ওনার কাছ থেকে ফোকাসটা আমরা পাইছি যে আচ্ছা আচ্ছা এটা এরকম একটা বই আছে এটা। আমি তো মেলার মধ্যে এমনও বইয়ের নাম শুনছি ফুয়াদ ভাইয়ের আছে যেগুলোর নাম জীবনে শুনিই নেই। আই এম শিওর আমিও অনেক কিছু শুনি নাই। আচ্ছা, তো এখন শুভদা, এটা হচ্ছে যে এই আমাদের মিথোলজি বা যে ফ্যান্টাসি, মিথোলজি ফ্যান্টাসি বা মিথ ফ্যান্টাসি, এরকম এরকম কি কি আছে আপনাদের কাছে? মিথ ফ্যান্টাসি যদি হয় তাহলে আমাদের পুরাণ সিরিজ আছে, কিন্তু তারপরে যদি এটা একটা উপন্যাস ওইরকম হয় তাহলে ওইটার জন্য আমি প্রথমে ধরবো নীল গেইম্যান বই, দ্য আমেরিকান গডস। এই বইটা বলতে পারেন যে ওয়ার্ল্ডের যে যতগুলা গডস মানে আমরা এরকম যতগুলাকে মানি, ওইটার একটা কলাইড ভার্সন এখানে সবাই আছে। এখানের মূল থিম যেটা হলো এটা হলো নিউ গড ভার্সেস ওল্ড গড। ওল্ড গডের মধ্যে জিউস, তারপরে আমাদের কালী, এরকম সবাই আছে, প্রত্যেকটা রিজনের দেবতা আছে, যেমন আমাদের যে কয়েকটা পুরাণ আছে ওদের নর্থ থেকে শুরু করে সবাই। আর নিউ গড যেগুলা সেগুলো হলো টেকনোলজি বলেন, এই টাইপের যে যে জিনিসগুলো এখন বেশি প্রচলিত হয়েছে, ট্রেন্ডি হয়ে যেতেছে, এর হইলো নিউ গড। এদের মাধ্যমে মানে একটা এদের দুজনের ইয়া হবে, ব্যাটল হবে। এটাতে কি আমরা এক্সপেক্ট করতেছি এখানে মিথের কিছু ডিকনস্ট্রাকশন আমরা দেখতে পাবো? এসব গল্প ডিকনস্ট্রাকশন ওইভাবে পাবেন না, যে মানে ডিকনস্ট্রাকশন বলতে গেলে কি বোঝায় যে মানে মিথটাকে আমি একটু যুক্তি দিয়ে ব্যাখ্যা করি, ওই রকম কিছু না। যেহেতু এটা ফ্যান্টাসি, যুক্তি দিয়ে ব্যাখ্যা করার মতো জিনিস হলে তাহলে আর ওইটার মিথ বলা যাবে না, ওইটা জাস্ট আপনার নন ফিকশন টাইপ হয়ে যাবে, বেশি woke হয়ে যায়। হ্যাঁ ওইরকম হয়ে যাবে। তো এইখানে আর কি আরেকটা মানে সবচেয়ে মানে ইউনিক একটা ব্যাপার আছে এখানে জিনদের ব্যাপার আছে, এটার মধ্যে একটা আত্মা পরিমাপের একটা ব্যাপার আছে, ওই জিনিসগুলো আছে এখানে। মানে ওই বইটা অ্যাকচুয়ালি ইউনিক। শুধু এই বইটা না, এই বইয়ের রাইটার প্লাস এই বইয়ের অনুবাদক দুইজনই ইউনিক, দুইজনই ইউনিক। এটার ইংলিশটা তো এমনি খুব সমাদৃত, মারাত্মকভাবে সমাদৃত, আর এটার অনুবাদটা তো যেহেতু ফুয়াদ ভাই করছেন, এটার ব্যাপারে মানে কোনো আমার ডাউট নাই, আপনি তো লোভে ফালাই দিতেন। বিশেষ করে এটার যখন প্রথম ভার্সনটা ছিল বাংলা অনুবাদের, ওইটা যে এটা আরো স্মুথ। আমি নিয়াজের কত দেনায় ফালাম। আমরা তো এটাই যতদিন আমাদের মৃত্যু না আসুক, এই ঋণের এই যে ভিশাস সাইকেল, এটা মনে হয় শেষ হবে না। আরেকবার এখানে আসি, নীল গেইম্যানের লেখা কতটুকু পড়ছেন আমার মানে আইডিয়া নেই, আমি অল্প বিস্তর পড়ছি, খুব বেশি না, বাট তাহলে তো ধারণাই আছে যে ও রিটেলিংও যদি করে, ওর বলা উচিত না, উনি যদি রিটেলিংও করে সেটারও একটা ইউনিক প্রসেস। মানে ওনার নর্স মিথোলজি যেটা ছিল, হ্যাঁ ওটাও আমাদের হাতেই গেছে। তো যাই হোক, আমরা পরে ওই বই আকারে করি। এই সিরিজটা, এটা তো সিরিজ, রাইট? এটা সিরিজ না, এটা মানে ওনার ওই হয় না যে মানে সিরিজ আকারে লেখছে, কিন্তু বাট প্রতিটা বই স্ট্যান্ড অ্যালোন। যেমন আমাদের পুরাণ, আমাদের যেমন প্রকাশনী বেস থেকে এটা একটা সিরিজ পুরাণ, মানে এই বইটা মানে যে আমেরিকান গডস, এই বইটা আমি স্ট্যান্ড অ্যালোন হিসেবে পড়তে পারবো। এটা কাহিনী এখানে এটার উপর বেস করে তো টিভি সিরিজও হইছে। হ্যাঁ টিভি সিরিজ তো ফুললি কমপ্লিট না, ফুল কমপ্লিট করেন না। ওইটা একবার দেখার পর যদি তারপর আবার বইটা পড়েন তাহলে তারপর বইয়ে অনেক কিছু বাকি থেকে যায়, সিরিজে অনেক কিছু আনতে পারে। মানে এটা হইলো কি, ওর লেখা হাই ফ্যান্টাসি টাইপ হয়ে যায়, অনেকেই না সেটা ভিজুয়াল করতে ইয়া হয়ে যায়। মানে আচ্ছা, এটা একমাত্র ভিজুয়াল করতে পারবেন নোলান, এরকম যেমন ধর অ্যাকচুয়ালি না আমাদের ফদ ভাই পারবে, এটা নোলান তো অনেক দূরে, আমার হাতের কাছে আছে। আমি জাস্ট একটা ইয়া বলি যে এখানে জিউসকে যখন দেখায়, তখন আপনি জন উইক দেখছেন না, কন্টিনেন্টালে যে এটা, উনি জিউসের প্লেটা করছে। হ্যাঁ, তো ওনার বেশভূষা যেটা, সেটা এমনিতেই ভিরিক্কি একটা ভাব, মানে দেখলে মনে কিছু একটা করে বসবো এখনই। তো এখানে জিউসও ওই হইছে,
তো ওর বেশ বেশি এরকম ওজন ওর নিজের ফুল ইসেতে আসে তখন মানে ভিজুয়ালি স্টান্ট ওই জিনিসটা। তারপর যখন ওই পুরো ওর গডদের নিয়ে একটা কাউন্সিলিং বসায় যে আমরা এখন কি করব, যখন প্রত্যেকটা গড আসে ওদের যে ভিজুয়ালাইজেশন মানে ভিজুয়ালাইজ যে এখানে করছে, মানে তুমি যদি নিজে চিন্তা করো মনে মনে, তখন তুমি মানে তুমি নিজেই হয়ে যাবে যে এটা কোন লেভেলের ফ্যান্টাসিতে চলে গেছে। কালীকে দেখাইছে, কালী নর্মালি আসছে, ওর ইন্ডিয়ান অ্যাকসেন্ট আমেরিকান বলতেছে, ইন্ডিয়ান অ্যাকসেন্টে ও আসতে আইসা বলতেছে তোদের তো এত সমস্যা, যুদ্ধ মুদ্ধ করতেছো, আমি তো কত আগে থেকে করে আসছি। মানে ওর অবতারটা কি, আগুন জ্বলতেছে চুল দিয়ে, হলকা হলকা মানে ও ব্ল্যাক রেড ইন্ডিয়ান যেরকম হয় এরকম, মানে ওর এইটাই ব্যক্তিত্ব, এটা আলাদা। প্রত্যেকটা গডরে এরকম করে আনছে। যখন আপনি পড়তে যাবেন তখন আপনার কাছে মনে হবে খালি ওই যে দেখছি জিব্বা লাল করে দাঁড়ায় আছে ওইরকম না, ভিজুয়ালাইজেশন আলাদা, ওর ভিজুয়ালাইজেশনই আলাদা। তার মানে বইটা যেরকম সিরিজ ওরম ভাই, মানে পিক ইদার ওয়ান অফ ইট, মানে দারুণ দারুণ। আর এটার সঙ্গে যে আনান্সি বয়েস যেটা দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ, মানে এটা সিরিজ বলতে গেলে ওই মানে গড সিরিজ, কিন্তু আনান্সি আর এটা স্ট্যান্ডঅ্যালোন। আনান্সি হলো আফ্রিকান ট্রিকস্টার গড আছে, মানে আফ্রিকান লোকি, লোকের ছেলেদের নিয়ে, মানে আফ্রিকান লোকের ছেলে, অনলি লোকের ছেলেদের নিয়ে এটা কাহিনী। এটা একটু আমি দেখাই, এটার প্রচ্ছদটাও দুর্দান্ত। হ্যাঁ, এটা প্রচ্ছদটা আমাদের সজল ভাই করেছে, বদ্দা সজল বদ্দার কাজ তো ভাই অ্যামেজিং। এই আফ্রিকান ভাইব আছে পুরাই, কালার থেকে শুরু করে মানে এটা। তো এটা মানে আফ্রিকান ওই যে আফ্রিকান যে আফ্রিকান লোকের ছেলেদের নিয়ে আরেকটা লোর তৈরি করা, সেটার উপরে বিল্ড আপ করা। এই দুইটাই মানে অ্যাটলিস্ট মানে আপনি আমেরিকান গডস এবং এই যে আনান্সি বয়েস দুইটাই স্ট্যান্ডার্ড হিসেবে পড়তে পারবেন, যে কোনো একটা পিক আপ করে শুরু করেন, অ্যাটলিস্ট গেট আ গুড টেস্ট অফ নীল গেইম্যান, এইটা দিয়ে স্টার্ট। আমি আরেকটু অ্যাড করি, এই দুইটা বই যারা নিবে অনেকগুলো টার্মে হয়তো ওদের প্রবলেম হবে, আচ্ছা, যে বুঝতে পারবে না যে কেন এরকম হচ্ছে। টিকা তো আছে, হ্যাঁ ঠিক আছে। এটার সাথে এটা হচ্ছে মানে কার ইনোভেশন আমি জানি না, হয়তো ফুয়াদ ভাই বা সাবির ভাই যে কোনো একজন ইনোভেশন হবে। এটা মজাটি ইনোভেশন করছে ওনারা। আচ্ছা, এটা সহায়িকা বই। আচ্ছা, সেটা কথা তো ভুলে গেছি, সেটা কোনটা? সহায়িকা বইটা আসলে নিচে বা কোথাও আছে, উপর নিচ হয়ে গেছে, চিকন একটা সহায়িকা বই আছে, একবারে চটি, পেপার ব্যাগ। এটার দাম বোধহয় 40 টাকার মতো, 40 টাকার আশেপাশে, ঠিক আছে? তো তাহলে আমি যদি আমেরিকান গডস অর্ডার করি, ওটার সঙ্গে ওটা কি ওইটা নিলে বেটার হবে? আমেরিকান গডস আর আনান্সি বয়েস দুইটা নিলে, ওইটার সাথে যদি সহায়িকা বইটা নিয়ে নেয়, ওর বুঝতে কোনো সমস্যা হবে না, কারণ এখানে প্রত্যেকটা জিনিস ইলাবোরেটলি ব্যাখ্যা করা আছে, একবার সুন্দর করে ব্যাখ্যা করা আছে। এই বুদ্ধিটা আমাদের দুই ভাইয়েরই, আমার বড় ভাই মেজো ভাই। এই সেম জিনিসটা মনে হয় আপনারা রলিন্সের জন্য করছেন। রলিন্সের জন্য করছি, ঠিক একইভাবে জাপানের পুরাণ যখন করছে তখন জাপানের জন্য একটা সহায়িকা করা হয়েছে। আইডিয়াটা নাইস অ্যাকচুয়ালি, কারণ বইয়ের পরিসরটা না বাড়ে, এটার জন্য আলাদা একটা। আর বইয়ের মধ্যে টিকা গেলে তখন আবার কন্টিনিউটিও ব্রেক হয়ে যায়, তার চেয়ে বরং সহায়িকা আলাদা করে ফেললে রাইট, মেক সেন্স। আচ্ছা, এরপরে মরণ খেলা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আচ্ছা, কি জন্য? কারণ হচ্ছে মরণ খেলাটা আমি আর নিয়াজ রিভিউ করছিলাম, এবং আপনাদের মনে আছে কিনা আমি জানি না, এই বইটা আমি নিয়াজের কাছ থেকে কেড়ে নিয়েছিলাম। আমি যখন দেখছি কেড়ে নেওয়ার মতোই বই, আমি আবার ফুয়াদ ভাইয়ের কাছে কেড়ে নিয়েছিলাম এটা। ও, তুমি এই বই মনে হয় কারাগারি করতে। ঠিক একইভাবে নিয়াজ, ফুয়াদ ভাই এবং সাব্বির ভাই দুজন উপস্থিতিতে কেড়ে নিয়ে গেছে, আবার ওর থেকে আবার আমি কেড়ে নিয়েছি। দেখেন শেষ পর্যন্ত জিতলো কে? আনডিসপিউটেড, অ্যাকনলেজ মি। মেন যে মোরালটা হইলো যে লোটের মাল থাকে না। না, আমারটা আমার কাছে আছে, আমারটা আমার কাছে আছে। আমি ফুয়াদ ভাইয়ের কাছে যেদিন এই বইটা আসছে মেলায়, আমি এই বইটা পড়ছি অনেক ছোটবেলায়। আমার হচ্ছে একটা ম্যাগাজিনের খুব সম্ভবত একটা গল্প গেছিল, তখন আমার মানে জ্যাক লন্ডনে আমি কোনো বই পড়িনি এর আগে, ওই গল্পটাই ফার্স্ট। এবং মানে এত সুন্দর লাগছে আমার কাছে গল্পটা, এত মজা লাগছিল, আমি তখন অনেক ট্রাই করছি যে আচ্ছা ঠিক আছে জ্যাক লন্ডনের কি আছে পড়ার জন্য। তখন কোন একটা প্রকাশনী বাংলাদেশের, আমার সঠিক খেয়াল নেই, আমি তখন অনেক ছোট, কল অফ দ্য ওয়াইল্ড ছিল ওদের অনুবাদ করা, পড়ছিলাম। তখন অনুবাদ বুঝতাম না ভাই, আমার কাছে ওইটাই অনেক ভালো লাগছিল, ট্রুলি। ফুয়াদ ভাই যখন বললো যে জ্যাক লন্ডনের বই আসতেছে, আমি বললাম ভাই কোন বই? বলে তারা বলা যাবে না। মানে ফুয়াদ ভাই যারা সামনাসামনি দেখছে হয়তো উনারে মানে দূরের থেকে মানুষ মনে করতে পারে উনি অনেক ওরকম না, উনি খুবই ফ্রেন্ডলি। আমি বললাম ভাই বলেন, বলে আসলেই দেখবি যা। পরে যেদিন আসছে বইটা মেলা, ওই দিন আমরা মেলায় ছিলাম, নিলাম। ফুয়াদ ভাই বলে যে বই আসছে, নিয়াজ ওইটা মেলায় পড়ছিল আমার বলছে, এবং মেলায় তো ভাই আমার পুরো স্টলে পয়সা উসুল। তারপর আমি জিজ্ঞেস করছি এবার বই নিয়ে তুই কি করবি? ভাই আমার অনেক ভালো লাগছে, আমি লয়ে যাব।
আমি সন্ধ্যার সময় এবং যখন ওই মেলায় মেলার গেছি, সময় ওর আমি এটা কেড়ে নিয়েছি। ফুয়াদ ভাই তখন বসে আছে, আমি বলছি ভাই এই বইটা আসছে না, বলে হ্যাঁ আসছে। আমি বললাম ঠিক আছে ভাই ধন্যবাদ, বলে আমি নিয়ে চলে আসছি। আমি আর পিছে ঘুরেও তাকাইনি, কারণ পিছে ঘুরলে ফুয়াদ ভাই জানিয়ে দিব। কিছুক্ষণ তাকায় ছিল, মানে মনে মনে বলতেছিল কি হইলোটা কি। ফুয়াদ ভাইয়ের আমার সাথে পরিচয় না হয়ে গেল, আমার টান দেওয়ার খাসা আছে। ওর থেকে এক্সপেরিয়েন্স হয়ে গেছে, এরপর বুঝিয়েছে যে কে এটাও বলবে না কাকে। হ্যাঁ তাহলে বুঝো যে এটা ওই পদের। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে 1 নাম্বার হচ্ছে বাংলা লেখায়, মানে বাংলায় বক্সিং এর উপরে সাহিত্য পাওয়া যায় খুবই কম, আর তার উপরে একবার অনুবাদ rare। সাহিত্য তো আরো কম, নাই বললে চলে। বাংলা মৌলিকও নাই, অনুবাদও নাই। এর উপরে জ্যাক লন্ডন, আর তারপরে জ্যাক লন্ডন, আর জ্যাক লন্ডন মানুষ জানেই না জ্যাক লন্ডন বক্সিংয়ের উপরে বই লিখছে। এক্স্যাক্টলি। তো এটা যেটা হচ্ছে যে এটা আমি রিভিউ না করে পারি না, আমি রিভিউ করছিলাম অনেক আগে, বইটা ফ্যান্টাসি, আমি পড়ছিও বইটা অনেকে, আবার হয়তো বা যে এখন যে আজকে সামনে পড়লো দেখে এটা হয়তো বা আমার আবার রিড দিতে হবে। এবং একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে এইটার ব্যাপারে টুকটাক জায়গায় আমি কিছু মানে নেগেটিভ রিভিউ দেখছি, বাট ওই ব্যাপারটা আমি একটু মানে স্কেপটিসিজমের সাথে নিচ্ছি বা নিতে বলতেছি, রেকমেন্ড করতেছি। কারণ হচ্ছে আপনি যদি চিন্তা করেন, বক্সিং এটা একটা অ্যাকশন ড্রিভেন ব্যাপার, টোটালি ফুল কন্ট্যাক্ট অ্যাকশন ড্রিভেন ব্যাপার। তো এই ফুল কন্ট্যাক্ট এবং অ্যাকশনের ব্যাপার যখন আসছে, এটা কথায় বর্ণনা করা এবং সেই থ্রিলটা দেওয়া, ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। বাট এখানে আপনি সেই থ্রিলটা অ্যাকচুয়ালি পাবেন। এখন ব্যাপার হচ্ছে বক্সিং সবার কাছে হয়তো মজাদার নাও লাগতে পারে। এখন আমার টুকটাক বক্সিং ব্যাকগ্রাউন্ড ছিল, মিক্স মার্শাল আর্টের ব্যাপারে আমার প্রচণ্ড ইন্টারেস্ট ছিল, এখনও পর্যন্ত আছে, এখনও পর্যন্ত আমি এই কালচারটা ফলো করতেছি। সো এই জন্য আমার কাছে এটা বেশি ফ্যাসিনেটিং লাগে। তো যাদের এই পিউজিলিস্টিক স্পোর্ট অথবা এই পিউজিলিস্টিক হিস্ট্রির ব্যাপারে বা এই ব্যাপারে যাদের ইন্টারেস্ট আছে বা যারা টুকটাক দেখছেন বা বোঝেন, তারা এই বইটা তার মারাত্মক এনজয় করবেন। আর যাদের এই ব্যাপারে কোনো আইডিয়া নেই, তারা এটা পড়ে বলেন ভাই এটা কি পড়লাম, রাইট? ইটস নট ফর এভরিওয়ান। এটা খুবই নিশ একটা বই, বাট ফ্যান্টাস্টিক একটা বই। যারা বক্সিং এর ব্যাপারে একটু হইলেও ইন্টারেস্ট আছে, তারা মানে এটা দেখা মাত্রই লুটা বুটা নেবেন। আর যারা বক্সিং এর ব্যাপারে একটু হালকা পাতলা জানতে চান বা বক্সিং রিলেটেড সাহিত্য একটু ট্রাই করে দিতে চান, তাদের জন্য এই বইটা হাইলি রেকমেন্ডেড। আমার মনে হয় এর চেয়ে বেশি আর বলার কিছু দরকার নেই। আর বাদ বাকি আমার যে রিভিউ আছে ওটা আমি এখানে প্লাগ ইন করে জন্য আবার দেখালেন ডিটেল রিভিউ যেটা আছে। আচ্ছা, দেন আমরা চলে যাবো হচ্ছে মিথিকোস, ফেরদৌস আহমেদ। ফেরদৌস ভাই, ফেরদৌস বিডিওফাইলের সবচেয়ে আন্ডাররেটেড বই, সবচেয়ে সবচেয়ে আন্ডাররেটেড বইগুলোর লিস্ট করলে আমাদের মৌলিক গুলা কেন জানি এরকম আন্ডাররেটেড হয়, কেন? কিন্তু না, সবচেয়ে আন্ডাররেটেড বই হচ্ছে আমার কাছে লাগছে মানুষ লোক। ইয়েস, মানুষ লোকের আজকে রিভিউ আসবে, আজ হি আয়েগা, আজ হি আচ্ছা আয়েগা। আমি ফেরদৌসের উপর মানে ইয়ে থেকে দু একটা কথা বলি ভাই। ভাই মানে যদি হ্যাঁ দুইটাই ধর, ফেরদৌস ভাইয়ের আগ্রহটা বাড়বে। ভাই কথা ছিল এই মেলাতে এটা সেকেন্ড পার্ট আসবে, তারপরে হাওয়া হয়ে গেছে। মানে কি দাঁড়ায়? ব্যাপারটা কেউ কেউ কথা রাখে টাইপ হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, তো এবং আই স্টিল রিমেম্বার, আমি জাস্ট একটা জিনিস বলে দিই দাদা, এটা নিয়াজের ওখানে আমি একবার দেখছিলাম যে নিয়াজ মানে পার্সেল প্যাক করতেছিল, মানে বলে দিলাম নিয়াজ এটা কি পার্সেল করতেছো, ভাই এটা থাকে, এটা আপনি দেখেন না। দেখুন না মানে এদিকে আনো, ইধার লাও। তো আমি দেখা মাত্র আমি যেটা আমি নিয়ে নেই, তুমি আরেকটা আয়না নিও। তো এই হচ্ছে আমার মিথিকোস নেওয়া আর কি। এইটা সম্পর্কে এক দুইটা কথা আমি এক দুই লাইনে বলি, কারণ এটা আমি বের হওয়ার আগেই পড়ছি। কিভাবে পড়ছি, ফেরদৌস ভাই বইটা লিখতেছে, অনেকদিন ধরেই লিখতেছে। তারপরে যখন জানলাম যে না এটা এই মেলাতে আসবে ফাইনালি, মানে 100% আসবে, তো আমি বললাম ভাই জবে আসবে আসবে, আমার আগে ফাইলটা দেন, আমি বসে তো আপনি আগেই পড়ে লিয়ে বা আমি ফাইলটা নিয়ে পড়তে থাকি। তো উনি আমার যথারীতি দিয়ে দিছে 2 অধ্যায় 5 অধ্যায় এরকম করে দিছে। তো আমি ফাইলটা পড়ছি, পড়ার পর মানে যেই কয়বার মেলায় দেখা হয়েছে এমনি তো তা আছে ভাই কেমন আছে কিংবা এইটা সেটা, আমরা রাজশাহী তো ঘুরছি ওইসব জানিয়ে বাদে ভাই বইয়ের ওই অংশটা, ভাই বইটা এইভাবে, ওইটা এইভাবে, এই জায়গায় যে ধাঁধা, মানে এই বইতে বেশ কিছু জায়গায় আপনার ইয়া আছে, লিটারেলি ধাঁধা আছে, আপনি ওই ধাঁধাগুলা ইয়া করতে হবে, ডিকোড ওইটা করতে হবে। অ্যাকচুয়ালি কিসের উপরে বেস করা দাদা? একে তো থ্রিলার, দ্বিতীয়ত আর্কিওলজিক্যাল টাইপ, তৃতীয়ত স্পার্টান আছে, এবং মিথ আছে, হ্যাঁ ওদের মিথটা আছে, লোডটা ফ্যান্টাসি আছে। আছে এটার মধ্যে। এখন বুঝে নেন এটা কিরকম একটা জিনিস। তাহলে আমি এটা আর ফালা রাখতে চাচ্ছি না, আমার পড়তে হবে দাদা। আর দ্বিতীয়ত এটা প্রচ্ছদটা মানে অসাম একটা প্রচ্ছদ বানাইছে মাথা নষ্ট। জুলিয়ান ভাই। না জুলিয়ান, আমি একটা জিনিস দেখছি জুলিয়ান ব্রোর এই যে মিথোলজিক্যাল যে ইয়েগুলো আছে ওইটার মধ্যে না জুলিয়ানের একটা এক্সট্রা স্পার্ক চলে আসে কেমন। যেমন যে আমি যে রিসেন্টলি আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের, এখানে আমার হাতের সামনেই আছে, আমি যে এইটার একটা ছবি পোস্ট করছিলাম, প্রচুর মানে লোকজন এটা পছন্দ করছিল এবং প্রচুর মানে এটা খুব মানে সমাদর পাইছিল ওই ছবিটাই, এই থুয়া দে দানান এইটার যে প্রচ্ছদ। আরেকটা হচ্ছে এই যে আরেকটা যেটা আছে যে কোনটা জানি দেখলাম, র্যাগনোরক। আরে র্যাগনোরক, থুয়াদে দানান আর র্যাগনোরক, এই দুইটার যে প্রচ্ছদ পাশাপাশি যাচ্ছে এখানে ধরো, এই দুইটা প্রচ্ছদ দেখা মানে কেমনে না নেই আপনি আমার বলেন, বা এটা রাইখা কেমনে যাই,
মানে এটা মানে ইম্পসিবল। এবং এই দুইটা প্রচ্ছদ মাথা নষ্ট, আউটস্ট্যান্ডিং। মানে আমার মনে হয় যে জুলিয়ানের যদি ম্যাগনাম ওপাস থাইকা থাকে, ওই ম্যাগনাম ওপাস সেটের মধ্যে ডেফিনেটলি এই দুইটা প্রচ্ছদ জায়গা পাওয়ার কথা। মানে হি আউটডিড হিমসেলফ। এবং সেম গোজ ফর মিথিকোস এজ ওয়েল। হ্যাঁ আসলে সত্যি, মানে এটা সেকেন্ড পার্টের জন্য তো হা করে বসে আছি যে ভাই সব বাদ দিয়ে এটার সেকেন্ড পার্ট বের করে দেন আমার। ফেরদৌস ভাই একটা জিনিস বলতে ভাই, সবুরে মেওয়া ফলে ভালো, আবার আমার দাদা একটা কথা বলতে হলো যে বেশি সবুর করলে মেওয়া পচা যায়, প্লিজ আমাদের আর ওয়েট করেন না। উনি এমনিতেও একটু ব্যস্ত মানুষ আর কাইন্ড অফ একটু অসুস্থ থাকে, একটু মোটিভেশন দেন। হ্যাঁ না ওটা তো আছে অবশ্যই, মোটিভেশন দেবো মানে বাইরে ধরে তো বই নিতেই হবে। তো মিথিকোস অবশ্যই ট্রাই করা উচিত, হাইলি রেকমেন্ডেড। আমি নিজের চয়েস থেকে একটা বই দেখাই। হ্যাঁ দেন। আচ্ছা, ও ইয়েস খুব ভালো এটা করছেন। আচ্ছা, এরপরে আমরা একটা শিশুতোষ বই নিয়ে একটু কথা বলতে চাই, কারণ এই জিনিসটা মানে প্রায় ওভারলুক করা হয় এবং অনেক সময় ব্যাপার হচ্ছে কি বড়দের বই নিয়ে নাড়াচাড়া করতে সামনেও পড়ে না। তো থ্যাঙ্কফুলি হঠাৎ করে দাদা এই জিনিসটা পয়েন্ট আউট করছেন। তো দাদা এই বইটার ব্যাপারে যদি একটু বলেন। এই বইটার ব্যাপারে না অল্প কথাই বলি, কারণ বইটা অল্প পরিসর, বইটাও ছোট। হ্যাঁ মানে বেশি বলতে গেলে এটা স্পয়লার টাইপ হয়ে যাবে, স্পয়লার অনেকে পছন্দ হয় না। তবে মানে ধারণাটা এরকম যে শিশুতোষ বই মানে ওদের জন্যই, কিন্তু শিশুতোষ বই যে আমরাও উপভোগ করতে পারি এবং ওইটা মানে ফার বেটার আমরা উপভোগ করতে পারি, তারপরে না ওই অনুভূতিটা ওদের মজা করে উপভোগ করতে পারি। তো এই জিনিসগুলো অনেকে বুঝে না। এই বইটা হলো ইরকোর সাথে ধরে, আচ্ছা ফ্ল্যাপ থেকেই ধরি যে মানে এক বিষণ্ণ সকাল ইরকোর প্রচ্ছদটাও কিন্তু আন্ডাররেটেড দাদা, প্রচ্ছদটা কিন্তু নাইস অ্যাকচুয়ালি। হ্যাঁ লো কি রিয়েলি নাইস। এটার একটা ডেমো প্রচ্ছদ ছিল, ওটাও নাইস। মানে এটা আমরা এই ধাঁধায় পড়ে গেছিলাম যে কোনটা পরে এটা বেশি কালারফুল লাগছে আমাদের চোখে, একদম লাগছে এটা এলিমেন্টগুলো ঠিক আছে। তো এটা নাফির সাথে মানে 100 বিষণ্ণ সকালে বন্ধুত্ব হয় ইরকোর। তারপরে এই বন্ধুর মন ভালো করার জন্য, মানে নাফির মন খারাপ আর কি, সামা বিষণ্ণ, এই মন ভালো করার জন্য ওরে মশাদের জগতে নিয়ে যায়। এরপরে শুরু হয়, মানে আপনি অদ্ভুত মজা পাবেন এটা। এবং এখানে আপনার আমি এত দূর থেকে দেখাতে পারছি না, এখানে প্রচ্ছদেও কিন্তু মশার ছবি আছে। আমি ওটা বলছিলাম যে মশা কেন, এখন ফ্ল্যাপ করে বুঝলাম যে আচ্ছা ই বাত হ্যাঁ, দেখা যাবে না, অসুবিধা না, আমি ছবি কমেন্টে দিয়ে দেবো, সমস্যা নেই। মানে রাকিব ভাইয়ের ব্যাপারে যদি তৌফিক হাসানুর রাকিব ডেফিনেটলি দারুণ লাগে। মানে রাকিব ভাই হচ্ছে আর মনে হয় না উনি খুব মানে থ্রিলার, ওয়েস্টার্ন, সব ভৌতিক সবই লেখছে উনি, সব মানে ও মিক্স জনরা, ভার্সেটাইল রাইটার। রাকিব ভাইয়ের এই বইটা যখন আমি ফার্স্ট পড়ছিলাম মেলায় আমি যেদিন নিয়ে গেছিলাম, ওই দিন রাতে মানে কত 30 মিনিট বা 40 মিনিট লাগছিল এটা শেষ করতে আমার। আমি পরের দিন এসে রাকিব ভাই বলছিলাম যে ভাই এরকম বই আরো চাই, বলে যে অবশ্যই লিখবো আমি, তোমরা দোয়া রেখো, কিন্তু আর লিখলো না ভাই। না এবার আসবে, কথা দিয়ে কথা রাখলেন, এরকম আসুক আর যেরকম আসুক এবার আসবে, এবার আসবে না, এবার এটা তো অন্যরকম, একটু ডিফারেন্ট। এবার এই বইটা নিয়ে আরেক দুটা কথা বলি। যে ক্যারিকেচারটা করছে যে রিবাত, ও খুব ফাইন কাজ করছে, খুব সুন্দর কাজ করছে, কিছু ক্যারিকেচার এই দেখেন, হ্যাঁ সুন্দর। আর আরো মজার ব্যাপার, নিয়াজের একটা ক্যারিকেচার করে দিছিল ভাই, ওইটা তো পুরাই মানে ওইটা আমরা নিয়াজটা যা দেখি হচ্ছে ওইটা বেটার। হ্যাঁ ওইটা আমার একটু দিলে আমি মিম টিম বানাই দিতাম। ওইটা খুব সম্ভবত ছবি আমার কাছে তোলা থাকতে পারে, ওইটার একটা আমরা মিম ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করব, ইউজ করা যাবে। আচ্ছা নেক্সট আমরা একটু আমরা না কথা বলি। আচ্ছা মানে এইটা যদি আমি বলি, আর্থার কোনান ডয়েলের সবচেয়ে ফেমাস তো শার্লক হোমস 100%, ঠিক আছে। এরপরে যদি কোনো ফেমাস থাকে সেটা হচ্ছে প্রফেসর চ্যালেঞ্জার। মানে এই প্রফেসর চ্যালেঞ্জার মানে যারা বই পড়ছে ওরা ম্যাক্সিমাম সবাই জানে যে প্রফেসর চ্যালেঞ্জার ইজ কাইন্ড অফ আমাদের বাংলার শঙ্কু টাইপের, ঠিক আছে। মানে যে উনি একটু পাগলা টাইপের ছিল, বিভিন্ন অ্যাডভেঞ্চার করে বেড়াতো, ওইটার উপরে। ওইটাও কিন্তু মিক্স জনরা। হ্যাঁ, এখানে যে শুধু একটা জনরার উপর গল্প আছে এরকম না, প্রফেসর চ্যালেঞ্জার ডিফারেন্ট। এবং বাংলাদেশে প্রফেসর চ্যালেঞ্জার সমগ্র শুধুমাত্র আমার কালেকশনেই আছে 5টা প্রকাশনী, 5টা বই। 5টা প্রকাশনী 5টা মানে? হ্যাঁ। কেমনে? আমার সেই একটাই আছে, আমার এটা আছে না। প্রফেসর চ্যালেঞ্জার সমগ্র বাংলাদেশে অনেক প্রকাশনী থেকে বের হয়েছে, ঠিক আছে। তাও ওইখান থেকে মানে যদি আমি বলি, আর এটা তো যে মারুফ ভাই আর ফুয়াদ ভাই দুজন মিলে করছে, দুইজন টাইটান। প্রফেসর চ্যালেঞ্জার সমগ্র এটা মনে হয় মারুফ ভাইয়ের ড্রিম প্রজেক্ট ছিল। শার্লক আর প্রফেসর চ্যালেঞ্জারটা মারুফ ভাইয়ের ড্রিম প্রজেক্ট ছিল, কিন্তু মানে এটা একটা আনফরচুনেট ঘটনা। মারুফ ভাই জানি কেন মাঝে মধ্যে মোটিভেশন হারায় ফেলে। না এটা স্বাভাবিক। আচ্ছা আমি একটা জিনিস একটু ইন্টারাপ্ট করতে চাই মাঝখানে। এখন অনেকে বলতে পারেন যে আচ্ছা ঠিক আছে, আমি আর্থার কোনান ডয়েলের আমি শার্লক হোমস পড়ছি,
তাহলে আমার চ্যালেঞ্জার পড়ার দরকার কি? এটাও ডিটেকটিভ, ওটাও ডিটেকটিভ, রাইট? একদম বেসিক ডিফারেন্সটা আমি একদম সোজা ভাষায় বলি, আমি যতটুকু বুঝছি সেটা হচ্ছে শার্লক হোমস কিন্তু অপরাধীরে একদম পুরোপুরি দমন করার পক্ষে না। শার্লক হোমসের যে স্ট্র্যাটেজিটা, ইটস কাইন্ড অফ লাইক ব্যাটম্যান, যে সে জোকারে পিড়াইতেছে, জেলে পড়তেছে, কিন্তু কিন্তু খতম করে না, রাইট? আর পানিশারের কথা যদি বলেন, পানিশারের আইডিওলজি কি? যারা পানিশারের ব্যাপারে জানেন, পানিশার হচ্ছে যে একদম খাতমা, কোনো কোয়েশ্চেন, নো কোয়েশ্চেন আস। এই যে তো ব্যাটম্যান, এই পানিশার, আমাদের তো এই রাজীব ভাই চ্যালেঞ্জে একটা পোস্ট করছে, তো তার পানিশার দিয়ে মনে পড়লো, মানে ওনার পোস্টটা পানিশার টাইপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এই মানে আজকেই পোস্টটা হয়েছে, এটা কি পোস্ট হয়েছে সবাই দেখেনি প্রোফাইলে গিয়ে। আচ্ছা, তো ওর তো ওই আইডিওলজি দামে তো শার্লক হোমস যদি ব্যাটম্যান হয়, প্রফেসর চ্যালেঞ্জার হচ্ছে আপনার পানিশার। Sorry, আমি just বলতেছি। তো প্রফেসর চ্যালেঞ্জ মানে শার্লক হোমসের মধ্যে মাঝে মধ্যে যে কাম ডিমিনোরটা দেখা যায়, প্রফেসর চ্যালেঞ্জারের মধ্যে ওরকম, প্রফেসর চ্যালেঞ্জারের মধ্যে ওই ধরনের কোনো কাম বা কম্পোজ ডিমিনোর নাই, একটু রকচটা টাইপের, একটু বদরাগী টাইপের, এবং সবচেয়ে বড় কথা, কোনো দুষ্টের পালনে উনি একদম বিশ্বাস করেন না। দুষ্টের দমন মানে একদম চিরতরের দমন, একদম চিরতরের খাতমা, এইটা হচ্ছে উনি বিলিভ করেন। সো আপনি যদি শার্লক হোমস পেরা মজা পায় থাকেন, এখানে আরেকটু গ্রুসাম, আরেকটু বেটার, আরেকটু থ্রিলিং এক্সপিরিয়েন্স এখানে পাবেন। এবং এখানে অন্যরকম মানে কোল্ড, একদম যে পানিশার যেরকম কোল্ড এবং ক্যালকুলেটিভ, একদম মানে খতম করে দেওয়া পছন্দ করে, প্রফেসর চ্যালেঞ্জার সেরকম। তো এইটা ডেফিনেটলি আপনি শার্লক হোমস পড়া থাকলেও ডেফিনেটলি পিক দিস, হাইলি রেকমেন্ড। এটা এত পারফেক্ট একটা প্যাকেজ, এই বইটা ফুয়াদ ভাই আর মারুফ ভাইয়ের অনুবাদ করা, মানে 100% মানে এই বিবলিওফাইলের শার্লক হোমসও কিন্তু মারুফ ভাইয়ের অনুবাদ করা। সো ভাই টাইটান, একজন টাইটান অনুবাদ জগতের। মারুফ ভাইয়ের সাথে যারা সামনাসামনি দেখছে ওরা তো জানে যে মারুফ ভাইয়ের হিউমার সেন্স কতটা মানে হিউজ, মানে উনি যে কোন দিক দিয়ে কারে কোন দিক দিয়ে পৌঁছায় দেয় এটা কেউ বুঝে না, কথা কম বলে, হ্যাঁ, কিন্তু যেটা বলবে সলিড একদম। এটা বইয়ের মধ্যে এটার অনেক প্রতিফলন আছে। এরা যারা পড়ছে ওরা জানে, যারা পড়ে নাই ওরা পড়ার পরে জানবে। এটা ভাই স্টকে যা আছে তাড়াতাড়ি সবচেয়ে মজার কথা, এটার স্টক, এটার সেকেন্ড পার্ট এই মেলায় আসবে, এবং সেকেন্ড পার্টে এটা শেষ, তাড়াতাড়ি। আচ্ছা, নেক্সট কোনটা নিয়ে কথা বলবো আমরা? ইয়েস, এটার আমি অলরেডি রিভিউ করেছিলাম, নিশির কথা, আমাদের খালেদ নকিব ভাইয়ের সম্পাদনা করা। এবং সবচেয়ে বড় কথা, এটা নিয়ে কেন কথা বলছি, কারণ এটার সেকেন্ড পার্ট আসছে, সাজের কথা। এবং ওই বইটা নাকি খালেদ নকিব ভাইয়ের মানে ওনাদের পারিবারিক লাইব্রেরিতে প্রায় অনেক বছর ধরে পড়ে রয়েছে, প্রায় 100 বছরের উপরে মনে হয়, রাইট? উনি ছোটবেলা থেকে দেখতেছে তো, মানে ভেরি ওল্ড বুক এবং ভেরি ওল্ড মানে টেলস আর কি, কালেকশন অফ টেলস। আর সবচেয়ে বড় কথা, এইটাতে একটা জিনিসই খালি যেটা আমি বলছিলাম, মানে আমার পার্সোনাল পেট পিভ একটাই, যে বইটার ভিতরে যে ধরনের রূপকথা এবং যেরকম ধরনের লিটারেচার আছে, প্রচ্ছটা দেখা বোঝার কোনো উপায় নাই, আপনি বুঝবেনই না যে ভিতরে কি আছে। রূপকথা বলতে আমরা সাধারণত যে একটু দৈত্য দানব পরি এরকম টাইপের ইলাস্ট্রেশন আমরা এক্সপেক্ট করি, বাট এটা খুব সাটল একটা প্যাকেজে হয়েছে। এই প্রচ্ছদটা কোনো দিক দিয়ে খারাপ না, ইয়েস, এটা হচ্ছে গ্লিমস, গ্লিমস। এখানে একটা মজার কথা হচ্ছে, তুমি যদি বাইরের রূপকথা মানে বাইরের জিনিসগুলো দেখো, ওখানে কিন্তু খুব ভাইটাল কিছু জিনিস দেখানো হয়, কিন্তু বাংলাদেশের, আমি স্পেসিফিক বলতেছি, শুধুমাত্র বাংলাদেশের রূপকথাগুলো যদি দেখো, এইখানে রূপকথাটা তৈরি হয়েছে কিন্তু ছোট বাচ্চাদেরকে মজা দেওয়ার জন্য, বাচ্চাদের মজা দেওয়ার জন্য রূপকথাগুলো তৈরি হয়েছে, যেরকম সবাই যাতে এটাকে নিতে পারে। যেরকম ঘুম পাড়েনি গান যেটা আমরা শুনতাম, ঘুম পাড়েনি মাসি পিসি মোদের বাড়ি এসো, এটাও কিন্তু একটা রূপকথা ছিল ছোটবেলা থেকে। এইরকম সাটেল এবং খুব সহজলভ্য যে রূপকথাগুলো, এবং শিবরতন মিত্রের যে কালেকশন, এটা অ্যাকচুয়ালি হচ্ছে 3টা বইয়ের একটা কালেকশন, সুন্দর, যে সাজের কথা, এটা হচ্ছে নিশির কথা, আরেকটা আছে ওটার নামটা আমি রিভিল করবো না। আচ্ছা, বাট ওটাও আসবে। ওইটা একটু টাফ হবে, কারণ বইটা আসলে এখনো পাওয়া যাচ্ছে না কোথাও, মানে এটার সিঙ্গেল কপিও আমরা এটার খালিদ ভাইয়ের কাছে আছে। আর এটার কারণটা বলে দিই, সেটা হচ্ছে যে শিবরতন মিত্রকে আপনারা মোটামুটি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের সমসাময়িক বলতে পারেন, কাছাকাছি সময়েরই, বাট ওই যে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার যে হাইপটা পাইছিলেন বা যে স্পটলাইটটা পাইছিলেন, ওনার প্রমিনেন্সের কারণে শিবরতন মিত্র ওই স্পটলাইটের মানে 10 ভাগের 1 ভাগেরও পাইছেন কিনা সন্দেহ। তো এই কারণে ওনার বইগুলো পাওয়াটা খুব মুশকিল হয়। আর বিবলিওফাইলকে মানে এই ব্যাপারে অবশ্যই ধন্যবাদ দিতে হবে, যে এই পুরানো বইগুলো এই যে এত কষ্ট করে খুঁজা বাই করা, এগুলোকে সম্পাদনা করে, আবার আরেকটা সামনের আপকামিং 1-2টা জেনারেশনের জন্য এই বইগুলো যে আবার মোটামুটি একটা প্রিজার্ভেশনের মধ্য দিয়ে ওনারা পাস করাইতেছেন, এইটা ভাই কাবিলে তারিফে। আমার মনে হয় না যে খুব বেশি পাবলিশার এতটা গ্রেট লেংথ পর্যন্ত
পর্যন্ত যাবে এরকম ধরনের কোন একটা কালেকশন অফ টেলস প্রিজার্ভ করার জন্য। সো ভাই ইটস আ বিজনেস যদি চিন্তা করো, বিজনেসে এটা লস, এটা কোনোভাবে প্রফিটের জন্য আমি এটা মোটেও কোনো Profitable প্রফিটে না, দেয়, বাট এটা একটা বুটিক প্রজেক্ট আমি বলতে পারি। বাট ব্যাপার হচ্ছে যে এইটার আপনি যদি হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স, কালচারাল সিগনিফিকেন্স এবং হিস্টোরিক্যাল এবং কালচারাল ইম্পর্টেন্স বা ইম্প্যাক্টের কথা যদি আপনি বলেন, এটার ভ্যালু মানে আমি বলে শেষ করতে পারবো না। এটা মানে ইউ হ্যাভ টু রিড ইট টু বিলিভ ইট। সো কালেক্টেড, এটা এটা কালেক্ট করার জিনিস শুধু না, এটা কালেক্ট করে পড়ারও জিনিস এবং সমাদর করার জিনিস, এবং এটা সমজদারদের জন্য। এইটা সবার জন্য, মানে এইটা আসলে সবার বাসায় একটা করে রাখা উচিত। ডেফিনেটলি ডেফিনেটলি ডেফিনেটলি। আচ্ছা, নেক্সট কোনটা আমরা সবচেয়ে আলোচিত বই, আলোচিত সমালোচিত। আচ্ছা, আমি জাস্ট প্রথম লাইনটা বলতে চাই। আত্মসমর্পণ করতে এসে হঠাৎ মারা গেল কুখ্যাত গুন্ডা নাহিদ হাসান। বাস এই পর্যন্ত, আর কিছু বলবো না। এই প্রথম লাইন, এই যে ব্লার্বে প্রথম লাইন, এইটাই ভালো হয়েছে যে এই বিকাশের নাহিদ মরছে, খুব খুশি হয়েছি। না, এটা অন্য নাহিদ। তবে এই বইটা স্পেসিফিক এখন কথা বলার কারণ হলো যে এটা কয়েক হাত বদল হয়েছে, কয়েক চেঞ্জ হয়েছে। আমি আপনার একটা কথা বলি ভাই, এই বইটা আমি আজকে প্রথম দেখতেছি অনেস্টলি স্পিকিং, এবং এটার ছবি আমি কোনো জায়গায় দেখি নাই, কোনো মানে বুক ইয়ার পোস্ট কোনো জায়গায় আমি দেখি। এটা আমরা এইবার আমার চোখে পড়ে সংস্করণ টানছি, এই সংস্করণ পরিমার্জিত কিছু জিনিস অ্যাড হয়েছে এটার মধ্যে। মাথা নষ্ট হয়েছে। তো ওই যে আচ্ছা, এটা কি বলে, পুলিশ প্রসিকিউশন থ্রিলার কিংবা মেডিকেল থ্রিলার, এরকম যে ইনভেস্টিগেশন প্রসিডিউর থ্রিলার কাইন্ড অফ। আর এটার মধ্যে মেডিকেল থ্রিলারও আছে। তো মানে ওই যে বলে না বাংলার প্রথম মেডিকেল, এরকম একটা ট্রাম বেরিয়েছিল না? তো আমাদের ফুয়াদ ভাই তো এইসব ট্রাম কোনো কিছু মানে উনি গোনেই না এগুলো, মানে আমরা অন্য ভাষায় বলতাম, কিন্তু এখানে মার্জিত, মানে উনি এইসবের ধারে কাছেও না। কি হয়েছে, হু কেয়ারস, এরকম ব্যাপার। তো অ্যাকচুয়ালি যদি তারপর আমাদের মন, তো আমরা তো চাই, আর এটা তো মৌলিক উপন্যাস, এটা মৌলিক। তো এইটারই সর্বপ্রথম বলা যায়, মানে ট্রেন্ড শুরু করে ফুয়াদ ভাই, সাব্বির ভাই, বিবলিওফাইল, পরে বেহাত হয়ে যায়, আন্দোলনের মতো এগুলো বেহাত হয়ে যায়। আমরা বেহাত করি না, আমরা ট্রেন্ডটা তৈরি করে দিই যে দেখ পারা সম্ভব, তারপর বাকি ওরা পারে, ওরা লাফায়, ওরা যা করেন। আমি যদি বলি একবারে সিগনিফিকেন্টলি, পুরাণ নিয়ে এরকম সুন্দর কাজ করা, এরকম গুছায় কাজ করা কিন্তু প্রথম শুরু করছে এই বিবলিওফাইল। এটা ট্রু, আনডাউটেডলি। শুধু পুরাণ নিয়ে না, আমি আরেকটা কথা বলি, এখানে শালুক হোমস তো 4 খণ্ডের মধ্যে এটা কমপ্লিট, এটা শেষ, এটা নিয়ে কথা। আমরা যে আগাথা ক্রিস্টি নিয়ে কাজ করতেছি, এটার যে এক্সটেন্সিভলি মেনটেন করতেছি, এই জিনিসটা অনেকে করে না, মানে ওই ধারণা তাদের নেই, তাদের মানে আগাথা ক্রিস্টি ও বই যাবে, হঠাৎ করে একটা বল পছন্দ হলো, এই ওটা উঠা, এটা ইয়া কর। কিন্তু আমাদের ইন্টেনশনই এরকম না, ইন্টেনশন হলো যে এটা একটা সিকোয়েন্সিয়ালি আসুক, এটার পরে এটা পড়ুক, ওটার পরে এটা পড়ুক, এই উপন্যাসের সাথে এই ছোট গল্প সংকলনটা যাক, মানে আমাদের এই জিনিসগুলা, মানে আমরা খুব এটা নিয়ে ইয়া করি, অনেক কিউরেটেড। হ্যাঁ, আর এটাকে তাইলে আমরা পুলিশ প্রসিডিউরাল থ্রিলার প্লাস মেডিকেল থ্রিলার বলতে পারতেছি। মানে মেবি ওয়ান অফ ইটস কাইন্ড, মানে ওয়ান অফ এ কাইন্ড, এরকম 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 ধরনের মানে কম্বিনেশন আপনি হয়তো বা পাবেন না। আমার দারুণ লাগছে। অনেকটা ছোট, আমি এই ভার্সনটা পড়ি না, আমি এটার আগের ভার্সনটা পড়ছি। আমি আগে, মানে এটা যে ট্যাগ গুলো আমরা লাগলাম, ওইটার তুলনায় এটা অনেকটা ছোট বলতে গেলে, মানে খুব ছোট, অল্পের মধ্যে এই সবগুলা জিনিস আছে। কিন্তু এটা একটু ওদিকে রাখো তো। নো লোহে পড়ে গেছি। নো গিভ মি, হবে না এইসব। যাই হোক, আচ্ছা ঠিক আছে, পরেরটা পরে বুঝি আমরা। তো ম্যানিফেস্ট কর, আল্লাহর কাছে কোয়া ম্যানিফেস্ট করার চেষ্টা করতেছি, উদা হয়ে গেছে। যাই হোক, তো বইটা অ্যাকচুয়ালি পড়ে মজা পাবেন। হ্যাঁ, এটা খুবই, আমি ব্লাড পড়ে বুঝে গেছি এটা কি ধরনের, মানে হয়তো এই শব্দটা আমরা অনেকবার ইউজ করে বলতেছি যে এইটা পড়ে মজা পাবেন, এটা পড়ে মজা, এটা পড়ে মজা, প্রত্যেকটা জনরা আলাদা, এবং আমরা ওইভাবেই পিক করি, নয়তো অনেক বই করা যেত। আপনারা যেহেতু মানুষ লোকের মতো বই করতে পারছেন, তাইলে মানে এভরিথিংস পসিবল। আমি মানে বলছিলাম যে আসলে মানে যে যারা আসলে জরা দেখে বইটা কিনে আর কি, এখন যদি আমি একবার খোলামেলা বলতে চাই, এদের মতো বোকার স্বর্গে আর কেউ বাস করে না। কারণে হয় কি, তুমি হাতের কাছে থাকা অনেক ভালো বই
বা অনেক ভালো কিছু তুমি মিস করে যাচ্ছ। ইভেন আরেকটা জিনিস আমি বলি, যেটা হচ্ছে আমি যেটা করি, জনরা আমি দেখি, দ্যাটস ফাইন, জনরা দেখে আমি পিক করি, দ্যাটস ফাইন, বাট অন্য জনরার জিনিস ট্রাই তো করা উচিত মাঝে মধ্যে। আমিও ট্রাই করি, আমারও লিমিটেশন আছে, আমিও সব ধরনের জনরা হয়তো ট্রাই করি না, বাট একটা দুইটা আমি একটু ট্রাই করে দেখি, যদি ভালো লাগে তাহলে আমি আরও কন্টিনিউ করি। বাট সবচেয়ে বড় হচ্ছে অলওয়েজ ট্রাই নিউ থিংস। অন্য জনরা হয়েছে বা ওই জনরা আমি পরিণত বলে আমি ট্রাই করবো না। যেরকম আমার সমস্যা তো এখানেই, যখন আমরা ট্রাই করতে যাই তখন আমরা যদি অখাদ্যটারে আগে ট্রাই করে ফেলি তখন সমস্যা। ওইটার জন্য ওই যে ভাই বেড়াদারদের সাথে যোগাযোগ রাখতে হবে। না না না, ওইটার শুনেন, ওইটার এক্সপিরিয়েন্স তো আপনার নিতে হবে, আজ হোক কাল ওইটা নিতে হবে। ফদ ভাই যেরকম আমাকে বলতো যে কোন একটা বই ভালো না, ভাই ভালো লাগতেছে না, এই টাইপের বই দিয়ে না। তো বললো যে এই বইটা তোর ভালো লাগতেছে না, এই বইটা তোর সাথে রিলেট হচ্ছে না কোনো কারণে, হয়তো এখন হচ্ছে না, পরবর্তীতে হবে, নয়তো বই তো ও একটা বই তখনই মানুষের ভালো লাগে যখন ওইটার কিছু জিনিস কিংবা পিক পয়েন্ট কিংবা 80%, মানে ওর সাথে যত বেটার, যত বেশি রিলেট হবে। তা আমাকে এরকম বলতো যে বইটার সমস্যা না, তোর সাথে রিলেট হয়নি, তুই নেক্সট ট্রাই কর। আমার ভালো লাগে না, অন্য কারো ভালো লাগতে পারে। হ্যাঁ, এই জনরার সাথে তোর যাচ্ছে না, ঠিক আছে, এই জনরাটা এখন অফ রাখ, অনেকটা ট্রাই কর, পরবর্তীতে আরেকবার এখানে শিফট কর। কারণ তুই একই জনরার বই যখন পড়তে যাবি বারবার, তখন তোর একটা ব্লকেজ তৈরি হয়ে যাবে, তখন তোর অন্য জনরাও ভালো লাগবে, তোর কিছুই ভালো লাগবে না, একটা ব্লক তৈরি হয়ে যাবে। যেমন ওই রাইটার্স ব্লক বলে, রিডার্স ব্লক এরকম। তো বললো যে তাহলে আমি এখনো পড়ি নাই। ফুল লেন্থের বই পড়ছস লাস্ট কবে? ফুল লেন্থের মানে পুরো বই শেষ করছি, বড় বই, পুরো বই শেষ করছি গতকালকে, একটা বই পুরা। হ্যাঁ শুনো ভাই, আমি এই যে না কাজের জন্য না, নিজের পড়ার জন্য, নিজের পড়ার জন্য। তার মানে এখনই ব্লকে নেই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিছুদিন আগে শুনো, তখন তো ভাই কাজের যে প্রেসার ছিল। শুনো ভাই, আমরা 1400 পৃষ্ঠার বই 2-4 দিনের মধ্যে শেষ করতেছি, তো এইগুলি কোনো ব্যাপার না। আমরা বিশেষ ক্ষমতার অধিকারী। আচ্ছা, নেক্সট কোনটা নিয়ে কথা বলবো দাদা? নেক্সট হচ্ছে ফুয়াদ ভাইয়ের আরেকটা বই, এটা আমার পার্সোনাল বিশেষ ক্ষমতার অধিকারী। আমরা ওই ফুয়াদ ভাই আর সাবির ভাইয়ের কাছ থেকে, এদের কাছ থেকে শিখছি, মারুফ ভাই এদের কাছ থেকে শিখছি। তো যাই হোক, আমরা এরপরে কথা বলবো, এটা হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট। এটা খুব আন্ডাররেটেড একটা বই। আন্ডাররেটেড তো অবশ্যই, কিন্তু এই বইটা আসলেই চমৎকার, মানে ইটস ফ্যান্টাস্টিক। কলির কথা শুনে সায়ন হাসে। বইয়ের নামটাও একদম মানে অদ্ভুত। আচ্ছা, এই বইটা নিয়ে নামের ভেতরেই পুরো বইয়ের ঘটনা আছে। আচ্ছা, এটা কি মানে কি ধরনের বই বলবো? এটা কাহিনী আমি না বলতে পারি না, মানে স্পয়লার। ওটা যে তুমি পড়ছো, তুমি এটা হচ্ছে, এটাকে যদি বলা যায় তাহলে হবে হচ্ছে এটার সাথে, এটার মধ্যে মিথ আছে, এটার মধ্যে মেডিকেল আছে। মিথ এন্ড মেডিকেল, ড্যাম। এটাকে ওইভাবে না ধরলে আমরা একটা লোর ধরি, হ্যাঁ, আর মানে সুপারন্যাচারাল আর কি, লোর না, আরবান লেজেন্ড টাইপের। বলা যায় না। আচ্ছা, আমি ইয়েতেই বলি, মানে একটা স্কুল গার্ল থাকে, আর বলো না এইটুকু স্কুল গার্ল বলে তুমি যখন শুরু করছো এমন কইলা পুরো কাহিনী কই দিবে। স্পয়লার না দেই। আচ্ছা, এটা একটা ছোট একটা ঘটনা আছে, আমি বলি। হ্যাঁ, বলো। ঠিক আছে, এটা যেদিন হয়, প্রকাশ হয়, ওই দিন আমি কি এটা করছিলাম, বাই করছিলাম। ফদ ভাই আমার টাস্ক দিছিল, এই লাইনটাই, হ্যাঁ, শুনতে পাই না, কিন্তু তারপরে ফদ ভাই টাস্ক দিছিল যে এই বইটা আমার পড়ে জানাতে হবে যে বইটা কেমন লাগছে। আমি বলছি ঠিক আছে ভাই, এটা পড়তে আর কতক্ষণ লাগবে। ওই দিন রাতে আমার বই পড়া শেষ, পরের দিন গেছি, আমার জিজ্ঞেস কেমন লাগছে বই। বলছি ভাই বই খুব ভালো লাগছে। বলে আগের লেখা ভালো না, এটা লেখা ভালো। আমি বলছি ভাই, মানে তখন নীল নকশা আমি তখন রিসেন্ট পড়ছি, আর ওই এটার সাথে কম্পেয়ার করছিল, বলছে যে নীল নকশা বেটার হয়েছে নাকি এটা বেটার হয়েছে। সাবির ভাইও তখন দোকানে বসা, তুমিও মনে হয় ছিলা, ছিল, মারুফ ভাই ছিল, আরে আমাদের সবাই একসাথেই দিছে, একজন করে জেরা করতেছে, মানে আমরা আসামি করতেছে যে আসলে কোনটা বেটার রাইট হয়েছে। পড়া করেছো কাইন্ড অফ এরকম। তা আমি বললাম যে ভাই, আমার কাছে পার্সোনাল অপিনিয়ন নীল নকশা লেখাচ্ছে, এইটার লেখা আমার কাছে বেটার লাগছে, কারণ মানে বোঝা যাচ্ছে যে আপনার যে মানে ইমপ্রুভমেন্টটা মৌলিক। ফদ ভাই মৌলিক লেখার সময় জানি উনি কেন জানি একটু মোটিভেশন হারায় ফেলে, বা উনি হচ্ছে একটু মানে দ্বিধাদ্বন্দ্বে থাকে যে ওনার এটা ভালো হচ্ছে নাকি। কারণ আমার কাছে বাংলা বাজারে আমি যে কয়জনকে চিনি বা বইয়ের জগতে যে কয়জনকে চিনি, এর মধ্যে পারফেকশনিস্ট যদি হয় 2-3 জনের নাম যদি বলতে হয়, তার মধ্যে ফদ ভাই একজন, যে উনি সবসময় বিশ্বাস করে যে একটা জিনিস যখন আমি ক্লিয়ার করবো, রেডি করবো, তখন এটা যেন 100% না হলেও অ্যাটলিস্ট 98-99% পারফেক্ট থাকে। এবং এইটার একটা জিনিস আমি একটু বলে রাখি, একটু ইন্টারাপ্ট করলে এখানে, মানে আমি আজ অনেকগুলো প্রকাশনীর বই সোফার পড়েছি, মানে 100-রও বেশি হয়ে যাবে, 100-রও বেশি প্রকাশনীর বই আমি আজ পর্যন্ত টাচ করছি। বাট
অনেস্টলি স্পিকিং মানে বিবলিওফাইলের বইয়ের মতো মানে ফুল প্রুফ বুলেট প্রুফ বই কমই পেয়েছে। বুলেট প্রুফ ইন দ্য সেন্স আমি বিল্ড কোয়ালিটির কথা বলছি, বিল্ড কোয়ালিটি অবশ্যই ভালো, বাট এই যে ভুল ভ্রান্তি বা যে ছাপাখানার ভূতের যে কথাটা বারবার চলে আসে, এবং অনেকেই এই জিনিসটা বারবার এখানে কমপ্লেন করে যায় বানান ভুল প্রচুর, সম্পাদনা ভালো না, এটার কারণে পড়ার যে এক্সপিরিয়েন্স সেটা ব্যাহত হয়েছে, এই জিনিসটা বিবলিওফাইলের বইয়ে মোটেও নাই, এবং সবচেয়ে লিস্ট অ্যামাউন্ট অফ মানে নাই বললেই চলে, অলমোস্ট নন এক্সিস্টেন্ট। এই ব্যাপারে বিবলিওফাইল অত্যন্ত আরামদায়ক এবং স্মুথ একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করে সবগুলো অ্যাক্রস অল অফ দেয়ার টাইটেলস। এই বইটা তখন আমাদের সবাই জিজ্ঞেস করছে, তখন মানে সবার যে জিজ্ঞেস করার পরে ফদ ভাই সাবির ভাই বলতেছে, আমি তোরা বলছিলাম এই বইটা আমার সবচেয়ে ভালো লেখা হয়েছে, তুই বিশ্বাস করি না। সাবির ভাই তখনও বলতেছে যে না এটা তোর ভালো হয় নাই। দুজন একজনের পিছনে মানে পিয়ার ব্যান্টার আর কি। আচ্ছা এটা একটু ওদিকে রাখো না। এই বইটা ভাই আমি জাস্ট ব্লাড ছোট, আমার হাতে দাও ভাই। আমি জাস্ট বইটার ব্লাডটা পুরো দেখছি, মানে এটা আমার কাছে মনে হইতাছে এটা মানুষ লোকের মতোই সিক এবং টুইস্টেড। 92 পেজের একটা, মানে অ্যাকচুয়ালি 92 পেজেরও না, এক সিটিং এ শেষ করার মতো বই, রাইট? এক সিটিং শেষ হয়ে যাবে। 90 পেজের একটা বই আমাদের জন্য এক সিটিং এ এনাফ এটার জন্য। 90 পেজের একটা বই, এবং এই বইটা পড়ার পরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা এই বইটা কালেক্ট করবে, জাস্ট যখন শুরু করবে প্রথম 5-6 পেজ যাওয়ার পরে ও এই বইটাই ওকে ম্যাগনেটের মতো টেনে রাখবে। মানে দেয়ার ইজ গ্রিপিং, খুব গ্রিপিং স্টোরি, খুবই গ্রিপিং স্টোরি এবং খুবই বেটার। মানে ফদ ভাইয়ের যতগুলো মৌলিক আমি পড়ছি, ফদ ভাইয়ের সবগুলো মৌলিক আমি পড়ছি যেগুলো আর কি এখন অ্যাভেলেবল, এর মধ্যে এইটা, আরেকটা হচ্ছে চন্দ্রাহত, আমি পড়ছি, নীল নকশা, শূন্য গল্প, ওগুলো তো মানে ওগুলো খুবই আন্ডাররেটেড, বাট দে আর জেম। আরেকটা জেম আছে যেটা বিবলিওফাইলের না, অন্য ধারার, এটা হচ্ছে তোমার এই যে মানে মেডিকেলে বিভিন্ন ডিফারেন্ট সিনড্রোম নিয়ে উনি যে সিরিজটা করলো আর কি, ওটার 1 আর 2 বের হয়েছে, আমি এক্স্যাক্টলি বইয়ের নামটা ভুলে গেছি হঠাৎ করে। ওই বইটাও ভালো, এবং মানে ওনার লেখা আউটস্ট্যান্ডিং এবং খুবই আন্ডাররেটেড। বাইরে হলো বিভিন্ন পডকাস্টে যেতে নাইলে হইতাছে না, বুঝছেন? হ্যাঁ হইছে ফদ ভাই না পডকাস্টে যাবা, তুমি একটু স্বপ্ন দেখো বাবা, স্বপ্ন দেখো তো, কাইন্ড অফ শাই বলা যায়, কিংবা ক্যামেরা শাই। ফদ ভাইয়ের মতো ওয়ার্কহোলিক পারসন, কারণ উনি ভাবে যে যতটুকু সময় আমি এখানে এটা করবো ওই সময় আমি কাজ করে ফেলবো, কাজ হয়ে যাবে, আমার লেখা হয়ে যাবে। এখন মানে পিএইচডি ওনার কাছে 100+ বই অলরেডি অনুবাদ করা শেষ একটা মানুষের, বুঝতে পারতেছ? ওনার এই যে আসার আগে ওনার 100+ বই অনুবাদ করা কমপ্লিট, আনইমাজিনেবল। চিন্তা করতে গেলেই উনি 200 মাইল ফলকে যাবে, মাথা নষ্ট। উনারা নিয়ে আলাদা এপিসোড করতে হবে। আচ্ছা একটা জিনিস, এখন নেক্সট যেটা নিয়ে কথা বলতে যাচ্ছেন, এখন আপনাদের আগাথা ক্রিস্টির সমগ্র আছে, সিরিজ আছে, এইটা আলাদা কেন সেটার ব্যাপারে একটু। এটা আলাদা হলো, এটা সরাসরি আগাথা ক্রিস্টির লেখা না, কিন্তু তার ফাউন্ডেশনের অনুমতি নিয়ে। আচ্ছা ওই যে শার্লক হোমসের ওটা যেরকম, হ্যাঁ কি বলে ওটাকে, প্যাস্টিশ, এটা ওইরকম স্টেট থেকে অনুমোদিত, তো হাউস অফ সিলস আর যে মরিয়ার্টি যেরকম, হ্যাঁ ক্যারেক্টারটাকে নিয়ে, মানে বড় ক্যারেক্টারকে ওই লোডটার উপরে বিল্ড করা হয়েছে। যেমনটা আপনার ওই যে লাভক্রাফটিয়ান হরর যারা পড়েন, লাভক্রাফটিয়ান লোড যেভাবে ইউজ করে বিভিন্ন, ইভেন স্টিফেন কিং এর মতো রাইটাররা পর্যন্ত লাভক্রাফটিয়ান লোড করে ইউজ করে লেখেন, কাইন্ড অফ লাইক দ্যাট। এটা ওইরকম ওই টাইপের, বাট এটা অনুমোদিত, দ্যাটস দ্য স্পেশাল। এবং যদি মানে পরও নামের পরও কোনো একটা বই আমাদের একটু স্লো হয়ে যায়, সেটা হলো এই বইটা হয়, এটা আমাদের কারণ মানে আমরা ওইভাবে প্রচার শিল্প না, আসলে প্রচার করি না। যেমন এটার অনুবাদ করছেন খালেদ নকিব ভাই, খালেদ নকিব ভাই। এরপরে তার এটার জন্য কিছু এক্সট্রা ভাবে বলা দরকার নেই, একে তো পড়ো, দ্বিতীয়ত এরকুল পোয়ারো, ইয়েস, আমাদের বিবলিওফাইল। এরপরে আর এটা নিয়ে বলার কিছু নেই। প্রচ্ছদটা সারপ্রাইজিংলি ব্রাইট এবং খুব কালারফুল, মানে খুব মানে আই ক্যাচিং, মানে এটা দূর থেকে দেখলো মানে দেখি তো একটু বইটা পাঙ্ক টাইপের না হইলো, আছে যে মানে খুব প্লিজিং একটা এটার। তারপরে তো কালার হালকা একটু মার খেয়েছে, খুব সাটল কিছু এলিমেন্ট, যেমন এখানে যে রক্তের ধারা যে সাটল ব্যাপারটা, রাইট, এই লেক হাউসের যে ব্যাপারটা খুব সাটলটি ইউজ করা হয়েছে, সূর্যোদয়ের ব্যাপারটা ফ্রন্ট এবং ব্যাক দুই সাইডে। আমার কাছে বইটার ওভারঅল প্রেজেন্টেশন খুব ভালো লাগছে। সোফি হ্যানার লেখা আর অনুবাদ করছেন আমাদের খালেদ নকিব ভাই। ডেফিনেটলি চেক দিস আউট, যারা মানে আগাথা ক্রিস্টি যারা ফ্যান আছে ডেফিনেটলি চেক আউট করা উচিত। আচ্ছা নেক্সট কোনটা নিয়ে কথা বলবো? নেক্সট আমরা একটু পুরাণে ফেরত আসি।
মানে এখন এটা নিয়ে কথা বলা যায়। দাদা লজ্জা পাচ্ছে না, দেন আমার বুঝছি। আচ্ছা আচ্ছা ওর বাদ দাও, এবার আমরা 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 আপনি 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 বলেন তো, আপনি আমরা আমরা হাম বাত কর রে না। আচ্ছা আচ্ছা এই লেখকের আরেকটা বই আছে, ওটা কই? এই লেখক কে, সেই লেখক? আচ্ছা ওই বইটা বলে নিয়ে দাও তো। আসেন। হ্যাঁ আচ্ছা ওই বইটা নিয়েও বলবো, বাট আগে এটার ব্যাপারে একটু স্পেশাল আচ্ছা, কিছু এই কথা লেখকের আছে। দুইটা বই আছে, দুটো বই, একটা হচ্ছে রুদ্রাক্ষ, লেখক আরেকটা হচ্ছে শিবহাম। সারপ্রাইজিংলি লেখক ভালো না, বাট বইটা রিকমেন্ডেবল, কিন্তু লেখক ভালো না। আচ্ছা হি ইজ জাস্ট কিডিং। আচ্ছা আমি আচ্ছা লেট মি টক অ্যাবাউট ইট। আচ্ছা এখন আমি যেটা একটা জিনিস বলি, যেমন হচ্ছে হিন্দু মিথোলজির উপরে বেস করে আপনি অনেক বই মোটামুটি পাবেন এখন, মানে মার্কেটে বিভিন্ন প্রকাশনের অনেক ধরনের বই আছে যে এই হিন্দু মিথোলজির উপরে বেস করে বা বিভিন্ন লোর বা বিভিন্ন ধরনের দেবতা অপদেবতা এদের উপরে বেস করেও, এদের ক্যারেক্টারাইজেশনের উপরে বেস করেও বিভিন্ন ধরনের কাহিনী বিল্ড করা আছে। হরর জনরাতে আছে, থ্রিলার জনরাতে আছে, হিস্টোরিক্যাল ফিকশন জনরাতেও আছে, বিভিন্ন ধরনের আছে। তো অনেকেই এই পুরা জিনিসটার ফুল টেস্টটা অ্যাকচুয়ালি আসলে পান না। এটার কারণ হচ্ছে পুরাণ সম্পর্কে একটু নলেজ না থাকার কারণে। পুরাণের যে মানে যেই আইডিওলজিগুলো, নলেজ না, মানে আইডিওলজি, ক্যারেক্টার এবং এটার যে একটার পর একটা যে ইয়েস আসছে, মানে কার পরে কে আসছে, কখন কার কাজটা মানে কি এই ছিল, ঘটনাটা কার সাথে timeline এ কার সাথে কে কানেক্টেড, কোন ঘটনা প্রবাহ কোন কাল থেকে কোন কালে আসে, কোনটার আফটার ম্যাথ কি, কোনটার ইম্প্যাক্ট কি, এই যে পুরা পুরাণের যে টোটাল যে ব্যাপারটা, এইটার ব্যাপারে না জানা থাকার কারণে অনেক সময় 100% মজাটা আসে না। তো এই যে একটু আগে যেটা আমরা বলছিলাম যে সহায়িকার কথা, যে সহায়িকা থাকলে জিনিসটা বুঝতে সুবিধা হয়, কারণ ওখানে এক্সপ্লেনেশনগুলো আছে। তো এই যে আপনারা যদি এই ধরনের, এই ঘরানার, এই জনরাগুলার বা ইভেন এই টাইপের যত ধরনের বই আছে, এইগুলো যদি আপনি একদম 100% মজা উঠাইতে যান, 100% লাভ উঠাতে যান, তাহলে দিস ইজ দ্য অনলি বুক দ্যাট ইজ রেকমেন্ডেড ফর ইউ। এবং এই জিনিসটা শুভদা এত কনসাইজলি এবং এত প্রেসাইজ ওয়েতে লিখছেন, এবং এত সহজবোধ ভাষায় বা সবচেয়ে বড় কথা সবার জন্য এতটা কম্প্যাটেবল ওয়েতে লিখছেন, মানে এটা পড়লে মোটামুটি আপনি দেখবেন যে আপনার অনেকগুলা দরজা আনলকড হয়ে যাচ্ছে। অনেক ফিকশন বা অনেক লোর আপনি আগে পড়ে আসছেন, হয়তো তখন বুঝে নেই, এখন দেখবেন এটা পড়ার সঙ্গে চটচট করে দেখবেন যেগুলো খুলে আছে, হ্যাঁ ড্যাম ওই জিনিসটা এইটা ছিল, তখন তো খেয়ালই করি নাই। মানে এই ধরনের একটা রিয়েলাইজেশন বা এই ধরনের একটা রেভেলেশন আপনার মধ্যে আসবে। তো এই বইটা হাইলি রেকমেন্ডেড। আপনার সনাতন পুরাণ সম্পর্কে ইন্টারেস্ট থাকুক বা না থাকুক, অ্যাটলিস্ট লিটারেচার সম্পর্কে যদি আপনার ইন্টারেস্ট থাকে, সেই ক্ষেত্রে ওটা হাইলি রেকমেন্ডেড। আর সবচেয়ে বড় কথা, মিথোলজি সম্পর্কে, হিন্দু মিথোলজি বিশেষ করে, এবং এই সনাতন পুরাণের ব্যাপারে যদি আপনি সম্যক মোটামুটি একটা জ্ঞান ধারণ করতে চান বা আইডিয়া নিতে চান, তাহলে ডেফিনেটলি এই দুই মলাটের মধ্যে এই যে মোটামুটি হ্যান্ডি সাইজের যে সুন্দর বইটা, এবং এটা প্রচ্ছদ টচ্ছদ, মানে ওভারঅল প্রেজেন্টেশন মিনিমালিস্টিকের মধ্যে ফ্যান্টাস্টিক। মানে যে বলে না যে তেল কম ভাজা মশলার বাড়ি, যে বলে না যে সিম্পলের মধ্যে গর্জিয়াস, কাইন্ড অফ লাইক দিস, সিম্পলের মধ্যে গর্জিয়াস, কাইন্ড অফ লাইক দিস। সো এরকম করে বলে তেল কম ভাজা মশলা না, লাইক সিম্পলের মধ্যে গর্জিয়াস ভাই। তো খুবই মানে এটার পরের এটা শুধু মানে উপভোগ্য একটা বই না, এটা একটা উপযোগী এবং উপকারী একটা বই, কাজের জিনিস আর কি, যেটা বলে এটা কাজের বই। এবার আসছে। আচ্ছা এবার আমি শুভের কাছে একটা প্রশ্ন করব, হোস্ট আমি। শুভঙ্কর শুভ, এই বইটা লেখার সময় বিহাইন্ড দ্য সিন আপনি কয়টি ঝাড়ি খেয়েছেন? প্রোডাকশন প্রসেস সম্পর্কে বলে। না 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 না, খালি লেখার সময়। এটা তো প্রোডাকশনেরই অন্তর্গত না, মানে ভেবেও গনে শেষ করতে পারতেছি। এটার সময় ফুয়াদ ভাই যাচ্ছে। হ্যাঁ ফুয়াদ ভাই, এটা মানে যদি ফুয়াদ ভাই না ঝাড়ে তাহলে ওইটা কোনো বই না, হয় না, এটা ম্যান্ডেটরি, কিছুই হয় না। এই যে সিক্রেট স্পাইস, এই যে ফুয়াদ ভাই জানে, এটা বলে দেওয়া উচিত হলো না, পরে দেখলে আবার ইয়া করবে। তবে ফুয়াদ ভাইয়ের ঝাড়িগুলো খুব কাজের, ঠিক আছে, এটা আসলে সত্যি কথা। কনস্ট্রাকটিভ জানি। আমি তো ভিরিক্কি ওয়ার্ড দিয়ে ভরে ফেলছি। আচ্ছা তারপরে প্রচ্ছদ নিয়ে আমার কত মানে নাকানি, ভালো লাগে না। তো দেখা গেছে যে দিন শেষে বইটা আমি জাস্ট লিখছি আর মানে ফুয়াদ ভাইয়ের হাতে জমা দিছি, বাকি সে নিজেই নর্চারিং করছে সবকিছু। তো ওর জন্য যে ঝাড়িগুলো ওগুলা এটা কোনো ব্যাপার যে ফুয়াদ ভাইরে মনে হয় ভাড়া নিতে হবে এরপর থেকে, কেউ কিছু লেখা লাগলে ফুয়াদ ভাইরে একটু ঝাড়ি এমনি দিয়ে দিন, এটা কোনো ব্যাপার না, চার্জ করতে হবে আমাদের। এটা ফুয়াদ ভাই ঝাড়ি সার্ভিস, আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন। এটা একটা মান্থলি সাবস্ক্রিপশন বেসিসে আমরা আনতেছি, ইয়ারলি সাবস্ক্রিপশনে আপনারা বিশেষ ছাড় পাবেন লিংকন 10 প্রোমো কোড ইউজ করলে। আমি জাস্ট কিডিং ভাই, সব বাদ, ফুয়াদ ভাই তো হেরে পাইবো না, পাইবো তো এগেইন ওই যে আপনার ওই সার্ভিস আপনারা তখন ফ্রিতে পাবেন, ফ্রি মে
প্রেমে তো লাস্ট যে বইটা নিয়ে কথা বলবো, লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যান্ড আই সেভড, মানে ভাইয়ের এটা মোটামুটি বেস্টই। আমি অন্যান্যদের কথা দেন, ভাইয়ের এটা বেস্টের কথা বলতেছি। কোনো শিবহাম, এগুলো হচ্ছে এগুলো পাম নাহলে জৈব দুইটা বই দিবে না। আচ্ছা তো ও আচ্ছা, আমরা খেয়ালই করি। আচ্ছা তো দাদা, শুভ দাদার এই যে বইটা শিবহাম, এই বইটা ব্যাপার হচ্ছে কি, আমার কাছে যে এগেন আমার এটাই মনে হয় যে প্রচ্ছদের কারণে মনে হয় আপনারা বুঝতেছেন না যে এটা ভিতরে কি আছে। তবে আমার প্রচ্ছদটা মিনিমালিস্ট, খুব ভালো লাগছে বিশালের প্রচ্ছদটা অ্যাকচুয়ালি সুন্দর। হ্যাঁ, কাজ এটা ওটা যে অনেক সময় যেটা হচ্ছে মানে ভিতরে যেরকম ধুমধারাকা ব্যাপার আছে মোটামুটি, ওইটার আভাসটা কিন্তু আসছে না। তো লোকজন তো মনে করে ও আচ্ছা প্রচ্ছদ এরা তো শান্ত শিষ্ট, এটা মনে হয় যোগ সাধনার কিছু একটা হবে। ইয়েস, না এই যে এখানে দ্য বয়েজ সিটিং অন আ রক, রাইট? তো এখানে মনে হয় যে এটা মানে যোগ সাধনা কিছু হবে, আমারও ফার্স্ট ইমপ্রেশন তাই মনে হয়। বাট বইরা তো লাইক মাই গড। তো রিসেন্ট টাইমসে আপনারা ব্রহ্মাস্ত্র যে মুভিটা, যেটা নিয়ে বলিউডে মারাত্মক তোলপাড় লেগে গেছিল, কি জন্য? কারণ ওখানে হিন্দু মিথোলজি বা হিন্দু যে এই সনাতন পুরাণের কিছু এলিমেন্ট ওখানে চলে আসছে, ক্রস ওভার করছে ওখানে, রাইট? তো ওইটা দেখে যদি আপনি থ্রিলড হয়ে থাকেন, তাইলে ভাই আপনি শিবহাম পড়লে বলবেন যে ওগুলো সব নস্যি ছিল, কিছু ছিল না সামনে, নাথিং দ্যাট পেলস ইন কম্প্যারিজন। এখানে একটা কথা আছে এখানে যে শিবহাম ব্যাপারটা ওরকম না, কারণ এইখানে শুভভাইয়ের আমি জানি না যে ওখানে মানে উনি একটা ফাস্ট মৌলিক দেখে নাকি অনেকগুলো ব্যাপার উনি অনেক ফাস্ট গেছে, আমার বুঝতে কিছু সমস্যা হয়েছে, যেটা হয়তো আমি শুভভাইয়ের সাথে খুব বেশি ক্লোজ বা ইন্টারেক্ট অনেক হয় দেখে আমি ওগুলো ওনার কাছে বুঝে নিচ্ছি। কারণ আছে, তুমি মনে হয় যে ওটা ওই রুদ্রাক্ষটা মনে হয় পড়ো না। এইটাতেই আসছিলাম, মানে না, রুদ্রাক্ষ তো এটা অনেক পরে আসছে। হ্যাঁ, তোমার উচিত ছিল রুদ্রাক্ষ পড়ে তারপরে এটা পড়া। প্লাস এইবার মেলা রুদ্রাক্ষ 2 আসার পর ওইটারও যে গল্পগুলা পড়ার পর তারপরেও যদি শিবহামটা মানুষ পড়ে তাহলে আরো বেটার রিলেট করতে পারবে। এখানে হয়েছে কি, আমরা বেশিরভাগ মানুষই ওই মহাভারত আর রামায়ণ, মানে বেস মহাভারত আর বেস রামায়ণ, মানে বেসিক যে যেটা যে 14 বছর বনে যাবে হ্যান তেন, এটা আর মহাভারত রইলো যুদ্ধ করবে ওরা, এইটুকুই। হ্যাঁ, তো ওই মহাভারত আর রামায়ণের মধ্যে না এই পুরাণের এই ঘটনাগুলো আছে, কিন্তু এটা পার্ট না। ওরা জার্নিতে যাচ্ছে, 14 বছর বনে কাটাবে, অমুক ঋষির কাছে যাচ্ছে, তখন একটা গল্প শোনায় পুরাণের, মানে ওদের ব্যাকডেটেড যেগুলা, সেগুলা বৈদিক সময়ের যেগুলা মহাভারতে ওরা যাচ্ছে ওই যে বনবাসে, মানে 12 বছর অজ্ঞাতবাস, ওই টাইমিংগুলোতে অমুক ঋষির আশ্রমে অমুকে গেল, ওই টাইমিংগুলোতে এনজয়েবল করার জন্য ওরা গল্পগুলো শোনাইছে। তো যদি ওগুলো বাদ দিই, তাহলে যে মহাভারত আর রামায়ণ যুটুক, বেশিরভাগ পাঠকের ওইটাই মনে থাকে যে আচ্ছা রাম আসছিল, রাবণের সাথে যুদ্ধ করছে, ব্যাস। তো আমার এই বইয়ের গল্পটা ওই সময় না, আরও ব্যাকডেটেড, ওইখান থেকে এলিমেন্টগুলো টানা হয়েছে, যার কারণে প্রথমে যারা পড়ছে তারা তো এই টাইমিং লাইনের এরা এইটুকুই জানে, ওইগুলা জানে না, তার মধ্যে আরো জানার মতো ওয়েও নেই, মানে রুদ্রাক্ষ তখন আসেও নেই। সুতরাং ওদের জন্য এটা কাইন্ড অফ টাফ হয়ে গেছে জিনিসটা, যে মিলাইতে চাইলো কোন জায়গা থেকে, আচ্ছা এই ঘটনা কই পাবো আমরা। তো এখন পাবে, এখন আস্তে আস্তে পাবে। আমি আমার রুদ্রাক্ষ লেখার মেন ইন্টেনশনই এটা ছিল, আচ্ছা মানে আমি কাইন্ড অফ এটা লেখার পর বুঝতে পারছি যে পাঠক এইভাবে জিনিসগুলা জানে না, ওরা এগুলা নেয় নাই। ইভেন ওই যে মহাভারত এবং যে রামায়ণেরও মানে বেস কাহিনীর সঙ্গে পাশাপাশি যে প্যারালাল যে ন্যারেটিভ গুলো ছিল, আর হচ্ছে যে খণ্ড কাহিনীগুলো ছিল, ওই জিনিসগুলোর উপর এখানে কিছু এক্সপেকটেশন আছে। তো এই জিনিসগুলো এখন ইজিলি বুঝতে পারবে। আর ব্রহ্মাস্ত্রের সাথে যে জিনিসটা, ব্রহ্মাস্ত্র ভিজুয়ালি যে এক্সপেক্টেকুলারগুলো দেখাইছে ওর জন্য বেশি ফেমাস হয়েছে। তো এখন লেখা এইগুলা আনা অনেকটা টাফ। যেমন শাহরুখ খান ইয়া করলো, ওর পায়ের ওইটা করলো, বানরের যে অরাটা চলে আসলো। এখন আমি এটা বইতে লিখতে কি লিখবো, যে ধরেন আমার একটা ক্যারেক্টার হনুমানই ধর, হ্যাঁ, তো হনুমান পা দিয়ে পাড়া মারলো মাটিতে, পেছনে ওর একটা কি আসলো, হ্যাঁ কি আসবে, মানে ওরা আচ্ছা ওরা দিলে তো পাঠক বুঝবে না, তাহলে কি বুঝবে, কি দেওয়া যায়, এই যে এরকম ভাবতে থাকবো। তো এর জন্য আমি যে ওয়ার্ডগুলো ইউজ করছি, নাক্ষত্রিক দেহ, ওইটার অ্যাকচুয়ালি বলে ওই রকম মহাবিশ্বিক অবতার কিংবা আকৃতি, এরকম পিকচারাইজেশনের ব্যাপারে যেটা আমি জানি না কালকে আপনি দেখছেন কিনা, কালকে লাস্ট 5 মিনিটসে যে পিকচারাইজেশন করছে মহাভারতের, আমার মনে হয় না আজ পর্যন্ত মানে ইন্ডিয়া থেকে, মানে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আমার মনে হয় এত সুন্দর পিকচারাইজেশন কেউ করতে পারে। ফাইন কাজ করছে, এটা কেউ করে না, এটা তো ওদের ক্রেডিট যে ওরা সাউথ থেকে আইসা এইখানে আইসা এই অ্যাডাপ্টেশন তৈরি করে। আর আমাদের মানে আমাদের না, সরি, বলিউডের ওরা সাউথে যায় কি বানায়,
কি জানি ইয়ার আদি পুরুষ না, প্রবাসের আদি পুরুষ, মেজাজটা যা খারাপ। এটা ডাইরেক্টরের দোষ দাদা, এটা ওর কিন্তু অর্থ কিছু করার নেই। মানে স্ক্রিপ্ট রাইটিং কি হিসাব করে লিখছে, স্ক্রিপ্ট রাইটিং তো গেছে, স্ক্রিপ্ট রাইটিং কি আর বলবো। যাই হোক, তো এই বইটার ক্ষেত্রে প্রথমে সম্পাদনার ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়েছে যে আমি অ্যাকচুয়ালি লিখছি কি আমি তো জানি, মানে আমার পার্সপেক্টিভ এরকম ছিল, করোনার টাইমে লিখছি, ঘরে বন্ধ, মানে আমি হ্যাঁ আমি আসলে বইটা লেখার সময় আমি যে আনন্দ পাইছি, মানে এরপরে যদি এখন লিখতে আনন্দ পায় না, এর লেগে লেখাও না পরের পার্ট আমার এখন বেরোয়েছে না কি কইছে। যাই হোক, তো মানে এই বইটা অ্যাকচুয়ালি আমি তো পুরা বই যে আমার প্রবলেম যেটা, আমি না গল্প বলতে গেলে স্পয়লার সব মানে আমি বলে যাই যে ওরা শুনে মজা পাক, এরকম একটা ব্যাপার। নয়তো এটা কিছু কিছু খণ্ড খণ্ড ঘটনা যা যা আছে, কিংবা ছোট ছোট অ্যাডভেঞ্চার আছে, কিংবা ছোট ছোট একটু ঘটনার মতো ইয়াগুলো আছে, এগুলো পড়ে আসলেই ইন্টারেস্ট জাগবে, আচ্ছা এরকমও হয়, এরকমও হয়। আর এই ফিলটা আমার জায়গা শুরু হয়েছে কখন থেকে, আমার একটা সিরিজ অনুবাদ আছে ভূমিপ্রকাশে, এই সিরিজের ইয়া দিছিল আমাকে ফুয়াদ ভাই, রিটার্ন অফ রাবণ সিরিজটা। তো আমার কাছে প্রথমত আচ্ছা রামায়ণ তো রামায়ণই, রিটোল করলে আর কি চেঞ্জ করবো, মানে এটার আর কত ভাঙা চড়া যায়। কিন্তু ওনার এই বইটা পড়া ফুয়াদ ভাইয়ের কাছে, ফুয়াদ ভাই আমার বলছিল যে এটা একটা পড়ে দেখ, তোর মনে ভালো লাগবে না, কারণ উনিও ভাবছিল যে এরা তো জানে এদের কাছে এইগুলা অত কিছু লাগবে না। তো আমার তো পার্সপেক্টিভটাই ভিন্ন, মানে আমার পয়েন্ট অফ ভিউগুলোই আলাদা, যে আচ্ছা এ তো জানি এটা বেসিক লাইন, স্ট্রেট লাইন, লিনিয়ারে কি আছে। তো তো ওই বইটা ফার্স্ট পড়ার পর তারপর আমি তিনোটাই অর্ডার দিয়ে দিচ্ছি যে ভাই আমার তিনটা লাগবে। তো ভাবছে আসলেই নিবি নাকি জাস্ট পরশ নাই নিশ্চস একটা আমার থেকে নিতে হবে, আমার সেট নষ্ট হয়ে যাবে এর জন্য। আমাকে না ভাই আসলেই নিব। তো আমার এই আগ্রহ দেখার পরে এই বইটা অনুবাদর আমার দিছিল যে আচ্ছা এটা তুই অনুবাদ কর। ওইখান থেকে আমার এই জিনিসগুলো আসছে যে জোস একটা, ওটা অনেক মানে একটা অস্ট্রেলিয়ান যে এইভাবে করে ইন্ডিয়ার মিথোলজির ভিতরে ঢুকে লিখতে পারে, অনেক ইন্ডিয়ানও আমরা লিখতে পারবো না, আমি শিওর ইন্ডিয়ানই পারে নাই। সম্প্রতি আমি খুব হাইপ ওদের একটা বই শমশেরা, এইখানে রিপোর্টও করছে, মানে রিপোর্ট কি যে কোটেশন দেয় না, ওই রকম লিখছে যে ইন্ডিয়াস আনসার টু হ্যারি পটার, মানে কম্পেয়ারটা কোন লেভেলে করছে চিন্তা করেন, যে হ্যারি পটারের সমকক্ষী কিছু একটা ওরা বানাইছে। আমি মানে অনলাইন তো কিছু বলতে পারলাম না, আমি না বড়াই করতেছি না, এর চেয়ে আমার শিবম বেটার। ইন্ডিয়া মানে মাই আনসার টু হ্যারি পটার না, হ্যারি পটারের সমকক্ষীও না, মানে ওই পর্যায়ে যায় না, কিন্তু শমশেরা চেয়ে এটা বেটার। মানে আমার বই না, এটা যদি কারো বই হইতো তা আমি একই কথা। আর একটা জিনিস আমি যেটা বলবো, মানে যেটা আপনারা মনে করতে পারেন যে পুরাণ বেসড একটা কাহিনী, এটা হয়তো একটু ভারী কি, এটার মধ্যে ওরকম ভারী কি কোনো ভাব নাই, খুবই মানে সহজ পাঠ্য, এবং সবচেয়ে বড় কথা একটা ফ্লো আছে, খুব স্মুথ একটা ফ্লো আছে। ওয়ান্স আপনি যা প্রথম কয়েক পাতা পড়ার পর আপনি একবার যখন ফ্লোতে ঢুকে যাবেন, আপনি এখান থেকে বাইরে পারবেন, আর ভিজুয়ালাইজ করতে আপনার খুব একটা বেগ পাইতে হবে না। এখন তো আমরা, আর এখন যেহেতু রুদ্রাক্ষ চলে আসছে, আমরা দেখে ফেলছি, তো আমাদের ভিজুয়াল জাস্ট ক্যাচ করতে হবে। বেশিরভাগ সময় হয় কি, হ্যাঁ বেশিরভাগ সময় হয় কি যে আমরা তো ছোটবেলা থেকেই নেমে দেখে অভ্যস্ত, তো মানে আমাদের ওই এলিমেন্টসগুলো নিয়ে ইয়া হয় না, কনফ্লিক্টিং হয় না। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়, আমি যদি ধরেন নারুতোও দেখি, তা আমার মনে হয় মাইথোলজিক্যাল এলিমেন্ট, মানে কারণ আমার গোড়াটা ওইখান থেকে, প্লাস ওরা এইগুলো ইউজ করছে, আমি রেফারেন্সটা ক্লিয়ারলি ধরতে পারি। কিন্তু যারা এই জিনিসটা জানে না তাদের কাছে মনে হবে তুই তো সব কিছু মাইথোলজি দাও। আচ্ছা আমার এইটুক বোঝা, অসুর আর ইন্দ্ররে জানে, আসুরা ইয়ে আনে, আর যে চক্রের ব্যাপারটা জানে, এগুলো ওরা কই পাইছে 100%। বৌদ্ধ মিথোলজিও যদি ধরে, ইন্দ্র নামটাই তো আমার মিথোলজি না, তো বৌদ্ধ মিথোলজিতে তো ওইটাও তো আমার কাইন্ড অফ পার্টি। তাহলে বৌদ্ধ মিথোলজি আসছেই তো ইন্ডিয়ান হিন্দু মিথোলজি থেকে। তারপরে ওরা কি করে এগুলারে ফিউশন করে ফেলে, ফিউশন করার পর দেখা যায় যে আমরা ধরতে পারতেছি, বাকিরা চিন্তা করা এটা নতুন একটা। ভাই অ্যানিমের প্রোডাকশন কোয়ালিটি এখন অনেক আগায় গেছে, ওরা যে কোত্থেকে কি উঠায় এটা আমরা ফিগার আউট করে পারবো না, বাট অনেক জায়গা থেকে মানে ওরা ইন্সপিরেশন না, যে লাইভ অ্যাকশনের যে সিনেমার ভিএফএক্স গুলো, এগুলো তো মারাত্মক জিনিস। আচ্ছা এখন সবচেয়ে বড় প্রশ্ন, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আপনার কাছে, এটা হচ্ছে এটা তো আপনি যেমনে শেষ করছেন, এটা তো পার্ট 2 লাগবে, পার্ট 2 কি দাঁড়ায়? কিন্তু এটা চালাকি করছে, অ্যাকচুয়ালি আমি করি নাই, এটা ফদ ভাই করছে, যে বলছে যে এটা এন্ডিং এখানে দিয়ে দে। আচ্ছা তুই জানি দ্বিতীয় পর্ব লিখবি, তোরে লিভ সামথিং ফর ইন্টারপ্রিটেশন, তোরে দেয়া ইয়া নাই, কি লিখবি আল্লাহ মালুম জানে। আমরা এর মানে কি পার্ট 2 আসবে না? পরে যাই তো কবে আসবে? বলছে যে এটার এন্ডিং এখানে দিয়ে দে ভাই, কবি নীরব আমারে আর জ্বালাইস না। ফদ ভাই বলছে আমারে আর জ্বালাইস না, আমি একটা মানুষ। তো আমি তার এই কথাটা দিলে নিয়ে আমি এটা এন্ডিং এখানে দিয়ে দিছি। এখন যদি মানে আপনারা বলেন যে এটা সেকেন্ড পার্ট
কি হবে, কিংবা তা আমি জিজ্ঞেস করবো যে সেকেন্ড পার্ট কি চান আপনারা? আমি তো এই জন্য বলেছি কবি এখানে আমরা নিয়ে সে যাও। কবে থেকে বলছি এটা কি মানে, এটা এমনি পড়ার পর আপনার মনে হচ্ছে এমনি কোনো একটা কেমনে দেখা শেষ যাবে, করে ডেফিনেটলি। এটার একটা মজার ব্যাপার আছে। আর যেহেতু রুদ্রাক্ষর 2 আছে, देयर সো মাচ টু এক্সপ্লোর এখানে। না, রুদ্রাক্ষর 2 এর তো মানে সিকোয়েন্সিয়াল, ওটা হ্যাঁ, তো আর ওটা আলাদা, ওটা আসতেই থাকবে। মানে देयर সো মাচ টু এক্সপ্লোর এখনো এখানে হ্যাঁ। বহুত কিছু এটা এক্সপ্লোর একটা করার বাকি আছে। এটা একটা রিকমেন্ডেশন দেই যারা ডার্ক সিরিজটা দেখছে হুম। আরে তাদের জন্য এই বই খুব ভালো হবে। হ্যাঁ, মানে তারা ওইটা ও ঝেলে ফেলতে পারছে তো, তাই আমার এই টাইমলাইনটার কোনো এই যে ব্যাপার সুইফটনেসটা মানে মানে এক টাইমলাইন থেকে আরেক টাইমলাইনে হ্যাঁ, যাচ্ছে, আবার ওখানে ব্যাক non-linear করতেছে। মানে এটা যারা আসলে- নন লিনিয়ার স্টোরি টেলিং বুঝেন তাদের জন্য এটা কোনো ব্যাপার না, বোঝাটা তারা অবশ্যই বোঝে। আর সবচেয়ে কথা, মিথের যে মানে এটাকে যেভাবে ইন্টারটুয়াইন করা হয়েছে, এটার এখানে যেভাবে ইন্টিগ্রেট করা হয়েছে, এটা খুবই উপভোগ্য, খুবই উপাদেয় একটা এই বইটা concoction হয়েছে। সবচেয়ে মজার একটা ব্যাপার কি, পথের পাঁচালীর অপু আর ওর বোন ছিল না, ওদের দুজনের যে বন্ডিংটা আমার আজীবন এই বন্ডিং মনে থাকবে। মানে এটা ভাই হ্যাঁ, ওয়ান অফ এ কাইন্ড এবং one of a kind। আনপ্যারালাল এটা। তো এইখানে কিঙ্কর মানে আচ্ছা যে কিঙ্কর spoiler দিয়ে হ্যাঁ আমার না কিঙ্কর তো ইয়া, না কিং করতো, হ্যাঁ। এটা স্পয়লার তো- না, এটা ইয়েতে আছে, ফ্ল্যাপে আছে। ওর বোন, ওদের দুজনের যে বন্ডিং মানে কাইন্ড অফ ওই সিমিলারিটি একটা দিবে, মানে আমি চাইছি এরকম কিছু একটা আমি করি। তো আমি আপনার রেন্ডিশন এটা হ্যাঁ, আমি যখন লিখছি তখন এতটা ইয়া হই নাই, কিন্তু যখন ফুয়াদ ভাই জিনিসটারে সুন্দর করে ঘুষাবাই যে আমার আবার দিছে যে দেখ তুই যেটা লিখছস তুই ভাবটা ফুটাইতে পারস নাই, আমি তোটা দিলাম, দেখ তো এবার ঠিক আছে কিন্তু মানে এখানেও পরতে পরতে ফুয়াদ ভাইয়ের হাত আছে। আমার বই আর ফুয়াদ ভাই সাব্বির ভাই হাত থাকবে না, অসম্ভব। আমি লিখবই না ওইরকম বই যে যেখানে মানে ফুয়াদ ভাই চাইবো যে তোরে আমি দিব্য দৃষ্টি দান করলাম, আমার হ্যাঁ, আমি তুই আমার তপস্যা করছিস, আমি ব্রহ্ময়া তোরে বর দিলাম যে হয় এবার তুই একাই লিখতে পারবি, আমি ওই বড় নেব না, অসম্ভব। মানে কেন আমি নিতে যাবো অযথা, আমি তো বাই ডিফল্ট বর পাই লইছি না আপনি পদ ভাই যে এগুলো হচ্ছে আপনার বিরুদ্ধে। এগুলা ষড়যন্ত্র। আচ্ছা, তো আজকে আমরা অনেকগুলা বই নিয়ে কথা বললাম, বিবলিও ফাইলে খুব ভালো একটা সময় কাটলো। বাট এই যেটা বললাম যে এটা বিবলিও ফাইলের ক্যাটালগ কিন্তু কিছুই না, এটা জাস্ট একটা ফ্র্যাকশন অফ ইট, টাইনি ফ্র্যাকশন অফ ইট। এখনো অনেক কিছু রয়েছে যেগুলো আমরা টাচই করতে পারি না, বিশেষ করে যেমন জেমস রলিন সিরিজ রয়েছে, আগাথা ক্রিস্টির ফুল সিরিজ রয়েছে, শার্লক হোমস তো আমরা দেখাইনি, ওটার উপরে আমরা একটু ডিটেলস, পুরাণের ফুল সেট আছে। আলমগীর তৈমুর স্যারের, আর আলমগীর তৈমুর সাথে আলমগীর তৈমুর আমার চ্যানেল থেকে ডেফিনেটলি আসবে, বাট আমরা এখানেও একটা আলোচনা করার আমাদের চিন্তা ভাবনা আছে, এবং আপকামিং বইটা আসার পরে বা ওইটা সমসাময়িক সময়ে আমাদের এটা করার প্ল্যান আছে। সো আজকে যে বইগুলো নিয়ে কথা বললাম এগুলো তাড়াতাড়ি বুকিং দিয়ে ফেলেন, আপনার বিবলিও ফাইলে বুকিং দিতে পারেন, বই নিকেতনে বুকিং দিতে পারেন, বুকহারবারে বুকিং দিতে পারেন, আপনাদের পছন্দের বুকশপ আমি কিছু প্লাগ ইন করে দিব, বা চাইলে আপনাদের অন্যান্য বিশ্বস্ত যে বুকশপগুলো আছে সেগুলোতে বুকিং দিতে পারেন। আর যেগুলো সবগুলোর স্টক এক লেভেলের না, কোনোটার স্টক আছে বেশ পরিমাণ, কোনোটার মানে প্রায় ডিমিনিশড হয়ে যাচ্ছে এরকম। তো তাড়াতাড়ি ভাই মানে তাড়াতাড়ি এগুলো এক্সস্ট করেন, যারা যারা নেওয়ার তাড়াতাড়ি নিয়ে ফেলেন, কারণ এগুলো রিপ্রিন্ট হওয়ার মানে নিশ্চয়তা সবগুলার নাই, বা কবে হবে সেগুলো এখনো পর্যন্ত, সবগুলো সময় লাগবে, টেক্স টাইম। তো এতদিন পর্যন্ত ওয়েট করবেন কি জন্য ভাই, তাড়াতাড়ি যারা যারা নেওয়ার নিয়ে নেন। সো আজকে এই পর্যন্তই রাখতেছি। আর শুভদাকে অনেক ধন্যবাদ, সিজারকে অনেক ধন্যবাদ ব্যস্ত শিডিউল থেকে এতগুলো সময় দেওয়ার জন্য, এবং ইনশাআল্লাহ আমরা বিবলিও ফাইলে আবার ফিরে আসবো আরেকটা অংশ নিয়ে, আরো নতুন কিছু বই নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে টিউনড।